আছে। লেটিস ডিফেক্ট যেটা পড়ার কথা ছিল, আমরা একটু লেটিস ডিফেক্টে ঢুকি। আমরা জানি যে একটা লেটিস আমরা ডেফিনেশন শিখেছি। এখন লেটিসের পয়েন্ট গুলাতে এখন ধরেন যে অ্যাটম গুলা বসা আছে, একটা লেটিসের যতগুলা লেটিস পয়েন্ট আছে সবগুলাতে যদি অ্যাটম দ্বারা পূর্ণ থাকে তাহলে এটা একটা নিখুঁত লেটিস হবে, মানে এটা একটা পারফেক্ট লেটিস। কিন্তু বাস্তবে আপনি যত সাবধানের সাথেই একটা ক্রিস্টাল গ্রো করেন, কিন্তু ওই মানে ওই যে 100% নিখুঁত এরকম কোনো ক্রিস্টাল আপনি তৈরি করা যায় না, এটা ইম্পসিবল। মানে তাহলে ওই যে পারফেক্ট লেটিস থেকে যে ডেভিয়েশন হয়, যদি ডেভিয়েশন থাকে সেই ডেভিয়েশনটাকেই আমরা লেটিস ডিফেক্ট বলে থাকি। তাহলে লেটিস ডিফেক্টটা কি? আপনার পারফেক্ট লেটিস হইতে যা দরকার ছিল, যেরকম ছিল, এর চেয়ে যদি অন্যরকম কিছু হয় ডিফেক্ট, এটা এক্সট্রা অন্য অ্যাটম ঢুকতে পারে, অথবা একটা অ্যাটম যে লেটিস সাইডে থাকার কথা ছিল এখানে নাই, সে অন্য জায়গায় আছে, এটা হইতে পারে। ওরকম যদি যে কোনো ধরনের ডেভিয়েশন যদি দেখা যায় যে ক্রিস্টালে এক্সিস্ট করছে, তখন আমরা এটাকে ডিফেক্ট হিসেবে গণ্য করি। স্যার কার্নো ইঞ্জিনের মতো, স্যার কার্নো ইঞ্জিনের মতো 100% সম্ভব না। দ্যাটস রাইট। ওখানে আমি বলতে পারেন যে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% করা সম্ভব না। এইখানেও বাস্তবেও আপনার যে খালি এইখানে না, মানুষের ক্ষেত্রেও আপনি দেখেন যে একটা পারফেক্ট মানুষ কোথাও খুঁজে পাবেন না যে সমস্ত দিক থেকে একদম পারফেক্ট আইডিয়াল, এরকম পাবেন না। আদর্শ মানুষ এরকম পাওয়া যাবে না। কাজে এইটা আসলে আমাদের আসলে কি বলে কাল্পনিক, এই শব্দগুলো কাল্পনিক। ইভেন গ্যাসের ক্ষেত্রেও আমরা যে আইডিয়াল গ্যাস বলি, ওই গ্যাসগুলো আইডিয়াল গ্যাস না, মানে ইন ট্রু সেন্স আর কি, কোন আইডিয়াল গ্যাস না। দেখে আমরা এখানে চলে আসি। তাহলে যে ধরনের যদি ওই লেটিসের পারফেক্ট লেটিসের অ্যারেঞ্জমেন্ট থেকে যে কোনো ধরনের যদি ডেভিয়েশন হয় বা বিচ্যুতি ঘটে, এটাই আমাদের ডিফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে যে ডিফেক্ট শব্দটার অর্থটা শুনলে মনে হয় যে সামথিং মানে কোনো অপকারী নেগেটিভ, মানে শব্দটা মানে হলো যে অপকারী, হ্যাঁ নেগেটিভ সেন্সে আসে শব্দটা। কিন্তু ক্রিস্টালের ক্ষেত্রে এইটা সবসময় মানে অপকারী না, এটা উপকারীও হয়। কাজে ডিফেক্টটা এখানে নামটা নেতিবাচক হলেও এটা কিন্তু অনেক সময় এটা পজিটিভ রোল প্লে করে। যেমন আমরা যদি কথা বলি আমাদের জানার মাঝে, আপনারা তো জানেন যে সবারই ফ্যামিলি আছে, আর মেয়েদের তো বিশেষ করে সাউথ এশিয়ান মেয়েদের তো স্বর্ণ মানে খুবই পছন্দের একটা জিনিস, স্বর্ণের অলংকার, স্বর্ণের জিনিস। কিন্তু স্বর্ণতে কিন্তু খাত থাকে প্রত্যেক স্বর্ণে, কম আর বেশি। আপনি 22 ক্যারাত কিনেন, 18 ক্যারাত কিনেন, 20 ক্যারাত কিনেন, 21 ক্যারাত কিনেন, কিন্তু ওটাতে কিছু না কিছু খাদ দিতে হয়। যদি খাদ না দেওয়া হতো, 24 ক্যারাতের স্বর্ণ দিয়ে যদি অলংকার বানানো হতো, তাহলে পরা যেত কি? না স্যার, না নরম থাকতো স্যার, নরম হয়ে যেত। দ্যাটস রাইট। নরম থাকলে পরা যেত না, কারণ এটা ওই হাতে চুরি দিলে, ওই চুরি পরে যদি হাত নিচে রাখতো, এটা বেঁকে চাপতে হয়ে যেত চুরিটা, কাজে এটা ইউজফুল হতো না। এবং ইভেন কানের দুল কানে দিয়ে যদি শুয়ে থাকতো, দেখা যেত যে পুরো ঝুমকা একটা দিয়ে শুয়ে আছে, সোয়া ঘুম থেকে উঠে দেখতে যে এটা সব চ্যাপটা হয়ে ইয়ে হয়ে গেছে, পেটের মতো হয়ে গেছে। কাজে ওখানে ওই খাটটাকে আমরা ত্রুটি বলি, মানে আমরা অন্য রকমের অ্যাটম ওখানে ঢুকাই, ফলে এটা ইউজফুল হয়, মানে এই স্বর্ণের অলংকারটা আমরা ব্যবহার করতে পারি।
কাজে ওই খাতটা ওখানে উপকারী, অপকারী না। এইরকম আবার যদি সেমিকন্ডাক্টরের দিকে যাই, আমরা যদি পিওর সেমিকন্ডাক্টর যেগুলো দেখি, ডোপিং এর মতো স্যার, হ্যাঁ ডোপিং এর মতো। ডোপিংটাও বলছি, ডোপিংটাও ত্রুটি, কারণ একটা ক্রিস্টালে আমরা পিওর সেমিকন্ডাক্টর আছে, পিওর সিলিকন বা জার্মেনিয়াম আছে, তার মাঝে অন্য রকমের অ্যাটম ওখানে আমরা ডুপ করছি, তো এটা আমরা ত্রুটি ঢুকাচ্ছি, লেটিসটাতে ত্রুটি যাচ্ছে, কিন্তু চাইলে এটাও উপকারী না। এটা এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা তৈরি করতে পারি, যার উপরে বিরাট ইলেকট্রনিক্স এর জগৎ দাঁড়িয়ে আছে এখন। কাজে সব ত্রুটি অপকারী না, আমাদের এই সলিডের ক্ষেত্রে উপকারীও আছে। কি ধরনের ত্রুটি আমরা সাধারণত অবজার্ভ করে থাকি ইন এ ক্রিস্টাল? ক্রিস্টালের মধ্যে একটা ক্রিস্টাল গ্রো করলে তার মধ্যে কি কি ত্রুটি দেখা যায়? যে পয়েন্ট ডিফেক্ট বলি আমরা, যেটাকে বিন্দু ত্রুটি বলতে পারেন। তারপরে লাইন ডিফেক্ট আমরা দেখি, যে ডেফিনেশন গুলো আমরা পরে যাব। তারপরে প্লেন ডিফেক্ট দেখি, যেটা তল ত্রুটি বলতে পারেন। ইলেকট্রনিক ডিফেক্ট, যে ইলেকট্রনিক ত্রুটি আর থাকতে পারে। এক্সাইটেশন, এটা একটা ডিফেক্ট থাকতে পারে। এবং ট্রানজিয়েন্ট ডিফেক্ট, একটা অস্থায়ী ত্রুটি, এগুলা থাকতে পারে। তাহলে এই ত্রুটি, বিভিন্ন রকমের ত্রুটি ক্রিস্টালে থাকতে পারে। এখন প্রথমে আমরা দেখি যে 1 নম্বরটা, আমরা পয়েন্ট ডিফেক্ট কাকে বলি। এর পয়েন্ট ডিফেক্টটা হলো, আপনার একটা ক্রিস্টাল আছে বা একটা লেটিস আছে, যে লেটিসের যদি একটা খুব ছোট্ট অঞ্চলের মাঝে ডিফেক্ট থাকে, ডিফেক্টটা যদি এক্সিস্ট করে খুব একটা স্মল রিজনের মাঝে, তাহলে এই ধরনের ত্রুটিকে আমরা বলি পয়েন্ট ডিফেক্ট অথবা বিন্দু ত্রুটি। যে আর যদি রেখা ত্রুটি যদি এরকম হয় যে এটা বেশ এক্সটেন্ডেড, একটা লাইন বরাবর অনেক দূর জায়গা জুড়ে ডিফেক্টটা যদি দেখা যায়, তাহলে আমরা তাকে লাইন ডিফেক্ট বলি। যদি একটা 2 ডাইমেনশনাল প্লেনের মাঝে যদি ওই ত্রুটিটা বিস্তৃত থাকে, তাহলে তাকে আমি প্লেন ডিফেক্ট বলি। যদি ইলেকট্রনিক ডিফেক্ট, যদি আপনার ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচারে, আমরা তো জানি যে ইলেকট্রনিক ব্যান্ড থাকে প্রত্যেক ক্রিস্টালেই, ব্যান্ড থিওরি আমরা হয়তো পড়বো পরে। তাহলে যে ব্যান্ডটা থাকে, ওই ব্যান্ডের মধ্যে যদি এনার্জি লেভেলের কোনো ত্রুটি থাকে, তাহলে ওই ধরনের ত্রুটি থাকলে ওই ক্লাসটাকে আমরা বলি ইলেকট্রনিক ত্রুটি বা ইলেকট্রনিক ডিফেক্ট। এক্সাইটেশন, যদি একটা ক্রিস্টাল গ্রাউন্ড স্টেটে না থেকে এটা যদি এক্সাইটেড স্টেটে থাকে, তাহলে এক্সাইটেড স্টেটে থাকলো এই তখন কি হবে, এনার্জি পার্টিকেল গুলার বা অ্যাটম গুলার এনার্জি থাকে হাই, ফলে নর্মালি যেই পজিশনে থাকলে একটা পারফেক্ট ক্রিস্টাল হতো, এটার থেকে ওরা ডেভিয়েট করে। যদি ডেভিয়েট করে, তখন আমরা এক ধরনের ত্রুটি বলে থাকি, ওটাকে বলি এক্সাইটেশন ত্রুটি বা ডিফেক্ট। আর এটা ট্রানজিয়েন্ট, এটা হয়তো কোনো কারণে একটা কিছু হলো, ওইটার কারণে আরেকটা সাময়িক সৃষ্টি হলো, এই ধরনের যদি থাকে, তাহলে এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ডিফেক্ট বলে থাকি। তাহলে বিন্দু ত্রুটি বা পয়েন্ট ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্টের মাঝে পরে ক্ষুদ্র স্থানে যে ডিফেক্ট গুলো হয়, তাহলে কি হইতে পারে, যে ভ্যাকেন্সি হইতে পারে, ইন্টারস্টেশিয়াল হইতে পারে, তাহলে ফ্র্যাঙ্কেল ত্রুটি হইতে পারে, এবং সাবস্টিটিউশনাল ডিফেক্ট হইতে পারে। এইগুলো হইতে পারে পয়েন্ট ডিফেক্ট। তাহলে ভ্যাকেন্সি কি, ধরুন আমি একটা ক্রিস্টাল গ্রো করলাম, একটা ক্রিস্টাল বানাইলাম, ক্রিস্টালের টুকরা তৈরি করলাম, বানানোর পরে দেখা গেল এটা কিছু কিছু লেটিস সাইডে যেখানে একটা অ্যাটম গিয়ে বসার কথা ছিল, বসতে পারে নাই কোনো কারণে, তাহলে কিছু সংখ্যক লেটিস সাইড খালি, আর অন্য লেটিস সাইড গুলাতে আপনার অ্যাটম আছে। যদি এই ধরনের কোনো ক্রিস্টাল হয় বা লেটিস হয়, তাহলে আমরা তাকে ভ্যাকেন্সি বলে থাকি। ভ্যাকেন্সি হলো খালি, মানে যেখানে থাকার কথা ছিল একটা, সেই জায়গায় কোনো অ্যাটম যাইতে পারে নাই, পরে জায়গাটা খালি পড়ে রইল, তাহলে এই ধরনের কে আমরা বলি, এটাও পয়েন্ট ডিফেক্ট, তো এটাকে আমরা বলি ভ্যাকেন্সি বা শর্টকি ডিফেক্ট। শর্টকি একজন সায়েন্টিস্টের নাম, তার নাম অনুযায়ী আমরা বলে থাকি অনেক সময় শর্টকি ডিফেক্টও বলে থাকি। ইন্টারস্টেশিয়াল, এখন আপনি লেটিস গ্রো করছেন, গ্রো করার সময় দেখা গেল কোনো একটা
অ্যাটম সে এই গেছিল এটার ভিতরে ঢুকছিল, মানে লেটিসের মাঝে ঢুকছে, কিন্তু ঢুকে সে কোনো ওই যে লেটিস সাইড যেগুলা যেখানে তার থাকার জায়গা সেখানে সে পৌঁছতে পারে নাই, না পড়ে সে ওই যে মাঝে কোনো এক জায়গায় বসে রইলো, যেটা লেটিস সাইড না, এখানে তার থাকার জায়গা না, কিন্তু তবু গিয়ে ওখানে বসে রইলো, মানে বিভিন্ন থার্মোডাইনামিক কারণে তার এনভায়রনমেন্টের কারণে সে ওখানে বসে রইলো। তাহলে এইটাও এক ধরনের ত্রুটি হলো। তাহলে এইটাও একটা পয়েন্ট ডিফেক্ট। ফ্র্যাঙ্কেল ত্রুটি, ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা হলো আপনি যদি একটা ক্রিস্টাল আপনি তৈরি করলেন, এই ক্রিস্টালের মাঝে যে একটা জায়গায় একটা অ্যাটম ছিল, লেটিস সাইডেই ছিল, কোনো কারণে লেটিস সাইডের অ্যাটমটা ওখান থেকে মুভ করে ইন্টারস্টেশিয়াল সাইডে গিয়ে বসে রইলো। তাহলে কি হলো, যখন সে তার সাইড থেকে চলে গেল ওইখানে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হলো, আর ইন্টারস্টেশিয়াল সাইড মানে ওই যে অ্যাটম গুলার যে সাইড মাঝে যে খালি জায়গাটা, সেই খালি জায়গায় গিয়ে বসে রইলো। তাহলে দুইটা জিনিস হলো, একটা ইন্টারস্টেশিয়াল আর একটা ভ্যাকেন্সি, এই জোড়ায় জোড়ায় যদি সৃষ্টি হয় ত্রুটি, তাহলে এদেরকে আমরা বলি ফ্র্যাঙ্কেল। আর প্রতিস্থাপন ত্রুটি, ধরেন আপনি মানে একটা সোডিয়ামের একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালের একটা ইউনিট সেল কল্পনা যদি করেন, ইউনিট সেলের কোনায়ও একটা সোডিয়াম অ্যাটম আছে। এখন আমরা কোনো কারণে কি করলো, একটা বাইরের থেকে অন্য একটা, যেমন পটাশিয়ামের একটা অ্যাটম এসে সোডিয়ামের জায়গাটা দখল করে সোডিয়ামটাকে বের করে দিল, সে সেখানে বসলো। অথবা পি টাইপ এন টাইপ যেটা হয়, যে পি টাইপ এন টাইপে আমরা যে ডোপিংটা করি সেগুলা, এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমরা এটাকে বলি সাবস্টিটিউশনাল ডিফেক্ট। তাহলে পয়েন্ট ডিফেক্ট আবার 4 রকমের আমরা ডিফাইন করছি, যে ডিফেক্ট গুলার মানে বৈশিষ্ট্য দেখে দেখে আমরা 4 রকমের ডিফেক্ট বলেন। তাহলে এখানে দেখেন ভ্যাকেন্সি কি হলো, যে পারফেক্ট লেটিসের সব জায়গায় অ্যাটম বসা আছে, শুধু এই জায়গায় নাই, এই জায়গায় নাই, বসতে পারলো না, কোনো অ্যাটম আসতে পারলো না, তাহলে এইটাকে আমরা ভ্যাকেন্সি বলে থাকি বা শর্টকি ডিফেক্ট বলে থাকি। তারপরে মানে লাইন ডিফেক্ট আমরা বলে ফেললাম, যে লাইন ডিফেক্টটা কি, যদি বলি নেক্সট এমনি বলছি, শুধু যদি লাইন ডিফেক্ট যদি হয়, যদি একটা সারি বরাবর যে অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যারেঞ্জমেন্ট যদি কোনো একটা সারি বরাবর বা একটা রো বরাবর যদি কোনো ডিফেক্ট থাকে, বা অ্যাটম বসতে পারলো না, অথবা যেখানে বসার কথা না এখানে এক লাইন বরাবর অনেকগুলো অ্যাটমকে বসে রইলো, তাহলে এই ধরনের ত্রুটিকে আমরা বলি লাইন ত্রুটি। লাইন ত্রুটি আপনার আবার 2 রকমের হয়, একটা হলো অ্যাজ ডিসলোকেশন, লাইন ত্রুটির আরেকটা নাম বলে ডিসলোকেশন বলে। তাহলে আমরা একটাকে লাইন ডিসলোকেশন বলি, আর একটা মানে সরি একটা অ্যাজ ডিসলোকেশন বলি, আর একটা স্ক্রু ডিসলোকেশন বলি। তাহলে লাইন ডিসলোকেশনের আবার 2 রকমের আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তারপরে প্লেন ডিফেক্ট, তাহলে এখন বুঝতেই পারলেন, নাম দেখতে আমরা নিজেরাই বুঝতে পারবেন কি করে হচ্ছে। তাহলে একটা প্লেন বরাবর যদি ডিফেক্ট গুলা দেখা যায়, একটা পুরো প্লেন অনুযায়ী, লাইন অনুযায়ী না, খালি পুরো প্লেনের বিভিন্ন জায়গায় যদি এরকম ডিফেক্ট দেখেন, তাহলে এটাকে আমরা বলি প্লেন ডিফেক্ট। প্লেন ডিফেক্টের মাঝে আবার বিভিন্ন রকমের ডিফেক্ট আছে, একটাকে বলি লিনিয়েজ, জাতিগত মানে সীমানা, লিনিয়েজ বাউন্ডারি বলি আমরা। এটা হলো 2টা অঞ্চলের মাঝে এরকম যদি বাউন্ডারি সৃষ্টি হয়, একটা ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালের মাঝে 2টা অঞ্চলের মাঝে এরকম একটা বাঁকা একটা লাইনের মতো এরকম একটা বাঁকা সৃষ্টি হয়ে গেল, একটা তল সৃষ্টি হয়ে গেল, একটা বাঁকা একটা তল, তাহলে এটাকে আমরা বলি যে লিনিয়েজ বাউন্ডারি বলে থাকি। আর এটা হলো গ্রেন বাউন্ডারি, গ্রেন সীমানা। আপনাদেরকে ওই দিনও বলেছিলাম গ্রেন সীমানা সম্বন্ধে, যে যদি পলিক্রিস্টাল হয় তাহলে পলিক্রিস্টালের মাঝে যে জায়গাটুকু এই অ্যারেঞ্জমেন্টটা ওই 2 সাইডের মতো হয় না, তাহলে ওইটাকে আমরা বলি গ্রেন বাউন্ডারি। আর এটাকে বলি স্ট্যাকিং বলি। এটা হলো 1 মিনিট আমি একটু দরজাটা খুলি। আমরা বুঝলাম যে 2টা পলিক্রিস্টাল হলে পলিক্রিস্টালের মাঝের যে এরিয়া, মাঝের যে এখানে বাউন্ডারিতে যে ডিফেক্ট গুলা থাকে তাদের অ্যারেঞ্জমেন্ট ওই পিরিয়ডিক থাকে না, তাহলে ওইটাকে আমরা বলি গ্রেন বাউন্ডারি, এটাও একটা ডিফেক্ট। আর এটা হলো স্ট্যাকিং ত্রুটি। স্ট্যাকিং ত্রুটি হলো যখন
এখানে আমি একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন যে ধরেন যে আমার 3 রকমের লেয়ার তৈরি হচ্ছে। একটা হচ্ছে লেয়ার এ, বি, আর একটা সি, তারপরে আবার এ হওয়ার কথা, বি হওয়ার কথা, সি হওয়ার কথা, তারপরে বি সি, এরকম ভাবে যদি হয় তাহলে পারফেক্ট, ঠিক আছে। কিন্তু যদি এরকম দেখা যায়, দেখেন এ বি সি লেয়ারের পরে আবার এ বি সি, তারপরে এ বি হওয়ার পরে আবার এ বি হয়ে গেল, তাহলে এই মাঝের জায়গাটাতে কি হলো? একটা ডিফেক্ট হলো, যে হ্যাঁ। তাহলে এরকম এখানেও আমরা এখানে দেখেছি, আরেকটা দেখাচ্ছি। তাহলে এই ধরনের ডিফেক্টকে আমরা বলি স্ট্যাকিং ফল্ট, মানে স্ট্যাক করা, যে মাল মানে স্ট্যাকিং করে একটার উপর একটা বাস করে একটার উপর একটা রাখি, যে আমরা গাদাগাদি করে ওইরকম রাখার মাঝে একটা ত্রুটি হয়েছে, সেটাকে আমরা বলি স্ট্যাকিং ফল্ট বলে থাকি। ইলেকট্রনিক ত্রুটি কোনো কঠিন বস্তুতে মানে চার্জ ডিস্ট্রিবিউশন বা এনার্জি লেভেলের যদি কোনো মানে ব্যত্যয় ঘটে বা স্বাভাবিকভাবে যেরকম থাকার কথা সেটা থাকে না, পারফেক্ট ক্রিস্টালে যেরকম থাকার কথা ছিল এটা থেকে ডেভিয়েট করে, তখন তাকে আমরা বলি ইলেকট্রনিক ডিফেক্ট। আর এক্সাইটেড স্টেট, যদি ক্রিস্টাল এক্সাইটেড স্টেটে যায়, এক্সাইটেড স্টেটে গেলে ফোনন সৃষ্টি হয়, ম্যাগনন সৃষ্টি হয়, তাহলে বা ইলেকট্রন হোল জোড়া সৃষ্টি হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। তাহলে এইগুলা যখন হয় তখন লেটিসটা হাই টেম্পারেচারে মানে এক্সাইটেড স্টেট থাকলে তার যে পারফেক্ট ক্রিস্টাল স্ট্রাকচার থেকে সে একটু ডেভিয়েট করে, এবং তাহলে এই ধরনের ত্রুটিকে আমরা এক্সাইটেশন ত্রুটি বলে থাকি। আর আছে কালার সেন্টার। কালার সেন্টার হলো যে অনেক সময় যে আয়নিক মানে ক্রিস্টাল যেগুলো, আয়নিক ক্রিস্টালে 2 রকমের আয়ন থাকে, সোডিয়াম পটাশিয়াম। তাহলে ওই আয়নগুলো সাধারণত যদি একটা ভ্যাকেন্সি, একটা সোডিয়ামের ভ্যাকেন্সি যদি মানে সোডিয়াম যদি কোনো জায়গায় না আসতে পারলো, তাহলে আরেকটা ক্লোরিনও ওই জায়গায় আসবে না। কারণ হলো যে এরা একটা আসলে আরেকটা যদি না আসে তাহলে চার্জ নিউট্রালিটি থাকবে না। কাজে এই চার্জ নিউট্রাল না থাকলে ওইটাকে ধরে রাখাটা খুবই কষ্টের ব্যাপার, মানে বেশি শক্তির প্রয়োজন হয়। কাজেই ওরা কি করে, জোড়ায় জোড়ায় খালি হয়। যদি একটা সোডিয়াম অ্যাটমের কোথাও ভ্যাকেন্সি থাকে, আর একটা ক্লোরিনের ওই অ্যাটমেরও আর একটা ভ্যাকেন্সি থাকবে, তো ওরকম ভাবে সৃষ্টি হয়। এখন ওই যে ভ্যাকেন্সি গুলো, যে নেগেটিভ সাইডের যে ভ্যাকেন্সি আছে, এটা অনেক সময় সম্ভব হয় যে নেগেটিভ সাইডের যে ভ্যাকেন্সি আছে ওখানে আসলে একটা ইলেকট্রন ট্র্যাপড হয়ে যায়। অনেক সময় ইলেকট্রন যদি ট্র্যাপড হয়ে যায় তাহলে ইলেকট্রন ওটার ভিতরে থাকে, এবং ওখান থেকে ওই ইলেকট্রন যে মুভ করে ওখান থেকে একটা রেডিয়েশন সৃষ্টি করে আর কি, যে তার এনার্জি লেভেলের কারণে, যে হাই এনার্জি লেভেল থাকলে বা বিভিন্ন এনার্জি লেভেলে থাকলে সে ওখান থেকে একটা এনার্জি রেডিয়েট করে, ওটাকে কালার সেন্টার বলে। যদি এনার্জির ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে কালার, আপনারা তো জানেন, তাহলে যে এনার্জি সে ওখানে যে এনার্জি নিয়ে থাকছে তার যে ফ্রিকোয়েন্সি হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সি যদি লাল হয় তাহলে ক্রিস্টালটাকে লাল দেখা যাবে, নীল হয় ক্রিস্টালটাকে নীল দেখা যাবে, ডিপেন্ড করে যে ওইটা কোন ফ্রিকোয়েন্সিতে ওই ক্রিস্টালে অ্যাটম গুলা থাকছে। ওকে, তাহলে এটাকে আমরা বলি কালার সেন্টার। ইট ইজ অলসো এ ডিফেক্ট, যে ডিফেক্টের কারণে এটা হয়। তাহলে আমরা দেখলাম যে একটা ক্রিস্টালের মাঝে নানান রকমের ডিফেক্ট অটোমেটিক্যালি এগুলো আসে, এগুলো আমরা তৈরি করি না। ইভেন ক্রিস্টালটা তৈরি করার সময়, তার গ্রো করার সময় এই যে এগুলো ইন্ট্রোডিউস হয়ে যায়। আর এদের মাঝে যে বললাম একটু আগে যে এগুলো সব ক্ষতিকর না, কোনো কোনো ডিফেক্ট আমাদের খুব উপকারেও লাগে, প্রয়োজনে লাগে। এখন আসি আরেকটা উপকারিতার কথা বলি আমরা, যে একটা লেটিস যদি কিছু পরিমাণ ডিফেক্ট থাকে তাহলে লেটিসটার সাম্য অবস্থায় থাকাটা সহজ হয়, ইকুইলিব্রিয়াম পজিশনে থাকাটা সহজ হয়। যেটা ওই যে চুরির কথা বলছিলাম, অলংকারের কথা বলছিলাম, এগুলো তারই একটা উদাহরণ, যে সে স্টেবল থাকে, মানে স্টেবল কন্ডিশনে থাকে, সাম্য অবস্থায় থাকে। এটা মানে এই যে বাঁকে না, ইয়া করে না, ওই সামান্য স্ট্রেসে। এই যে কোন জিনিস, কোন ম্যাটেরিয়াল যদি আপনার ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে, তাহলে তার মাঝে কিছু ডিফেক্ট থাকার দরকার।
তার সপক্ষে আমরা এখানে কিছু যুক্তি দেখাচ্ছি আর কি ফ্রম দ্য পয়েন্ট অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর পয়েন্ট থেকে আপনারা জানেন যে থার্মোডাইনামিক্স এর যে ফ্রি এনার্জি আছে, এটা হয় গিভস ফ্রি এনার্জি বলেন অথবা হেলমহোল্টজ ফ্রি এনার্জিও বলেন। এই ফ্রি এনার্জি আছে, ওই ফ্রি এনার্জি যদি সিস্টেমের মাঝে মিনিমাম হয়, সবচেয়ে কম থাকে, তাহলে ওই বস্তুটা বেশি ততই স্টেবল হয়। কারণ একটা স্টেবিলিটির শর্ত হলো এনার্জি কম থাকতে হবে। এনার্জি বেশি থাকলে লাফালাফি করে, এটা আপনারা বুঝেন, এমনি জানি আমরা। এনার্জি বেশি থাকলে কি হয়, সে লাফালাফি করে, কাজে সে স্টেবল থাকতে পারে না, মানে কম স্টেবল হয়। এই জন্যই আমি যখন কঠিন বস্তুকে আমরা যখন হিট দেই, হিট দিয়ে মানে কি এনার্জি দিচ্ছি। এনার্জি দিলে দেখুন পানিতে দেন, পানির প্রথমে যখন ছিল দেখলো যে কাম পাতিলের মাঝে পানি আছে, তারপরে সলিডও একই, নিচে হিট দেওয়া শুরু করলেন, পানি ওই যে কনভেকশন হওয়া শুরু করলো নিচের থেকে উপরে উপরে, তারপরে ফুটা শুরু করলো, তারপরে সে বাষ্প হয়ে উড়ে যেতে লাগলো, তাহলে ওই যে আনস্টেবল হয়ে গেল। তাহলে যদি স্টেবল হইতে হয় তাহলে কি করতে হবে, হিট না দিয়া হিট কমান, মানে যত কম হইতে পারে ততই সে স্টেবল হয়। কাজে থার্মোডাইনামিক পয়েন্ট থেকে যখন আমরা স্টেবিলিটির কথা বলি, তখন আমরা সবসময় চিন্তায় নিয়ে আসি যে তার ফ্রি এনার্জি অবশ্যই মিনিমাম হইতে হবে যদি সে ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে বা যেতে চায়। তাহলে আমরা চলেন দেখি যে এটা কি গিভস ফ্রি এনার্জি। জানেন তো সবাই এগুলা, থার্মোডাইনামিক্স তো পড়ান আপনারা। জি স্যার জানি। তাহলে এটা গিভস ফ্রি এনার্জি। আপনারা এটা কি বোধহয় পটেনশিয়াল হিসেবে পড়েন নাকি, থার্মোডাইনামিক পটেনশিয়াল নাকি না এনার্জি হিসেবে চিনেন? ঠিক আছে, এনার্জি পটেনশিয়াল দুটি বলে, এনার্জি হিসেবে বলি। তাহলে ইটস গিভস ফ্রি এনার্জি। গিভস এক ভদ্রলোকের নাম, উনি প্রচুর কাজ করেছেন থার্মোডাইনামিক্স নিয়ে, সেই জন্য তার নাম অনুসারে এটাকে আমরা গিভস ফ্রি এনার্জি বলি। এটার কিসের সাথে রিলেটেড? ইন্টারনাল এনার্জি, টেম্পারেচার টাইমস এন্ট্রপি, প্রেসার টাইমস ভি। ইন্টারনাল এনার্জিটা কি আমাকে বলেন দেখি একটু। ফ্রি এনার্জিটা বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ ফ্রি এনার্জি। যদি থার্মোডাইনামিক্স আমি পড়াচ্ছি না এখানে, তবু এখানে আসছে যেহেতু জিনিসটা বুঝে নেওয়া ভালো একই সাথে। হোয়াট ইজ ফ্রি এনার্জি? ফ্রি এনার্জি বলতে আমরা কি বুঝি থার্মোডাইনামিক্সে? ছাত্ররা মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করে না, স্যার ফ্রি এনার্জি বলবেন যে ফ্রি এনার্জি মানেটা কি, মানে ফ্রি এনার্জি বলতে আমরা বুঝিটা কি আসলে, ফ্রি এনার্জি মানেটা কি? বলেন দেখি, কেউ কথা বলেন একটু, তাহলে আমরা মানে ইন্টারাকশনটা হয়, আমরা কথা বলতে এক্সচেঞ্জ করতে পারি আমরা আমাদের ভিউ গুলো, আইডিয়া গুলো। বলবেন না কিছু? স্যার হ্যাঁ বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই অতিরিক্ত শক্তি পেয়ে যখন কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে আর কি মুক্ত হয়ে যায়, যেমন তখন আমরা সেটাকে মুক্ত শক্তি বলতে পারি না স্যার? না, থার্মোডাইনামিক্স তো ওটা মুক্ত শক্তি না। থার্মোডাইনামিক্স ওটা হলো আমরা ওটা আমরা রেডিয়েশন হিসেবে বেরিয়ে আসে, আপনি যেটা বললেন এনার্জি বেরিয়ে আসে, ওইটা ঠিক আছে। কিন্তু আমরা যে থার্মোডাইনামিক্স যখন বলি তখন কিন্তু ওই ইলেকট্রনিক এক্সাইটেশনের কথা বলি না। থার্মোডাইনামিক্স কিন্তু আসলে ক্লাসিক্যাল সাবজেক্ট এবং ওইটা ফেনোমেনোলজিক্যাল সাবজেক্ট অ্যাকচুয়ালি। কিন্তু এটার আবার আপনার মাইক্রোস্কোপিক বর্ণনা আমরা দিই, যেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর থ্রুতে। যাকে তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে হ্যাঁ স্যার, এটা স্থির তাপমাত্রাটা স্থির থাকবে, তাপমাত্রার চেঞ্জ হবে না। ফার্স্ট লটা এখানে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, তো এনার্জি কনজার্ভ করার কথা, ফ্রি এনার্জির কথা তো বলে না। তাপমাত্রাটা স্থির থাকবে স্যার এক্ষেত্রে। The energy which is available to perform thermodynamic work. The energy which is available to perform thermodynamic work. যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিকে যে এনার্জিটা স্যার अवेलेबल থাকে। अवेलेबल থাকে মানেটা কি? মানে কোনো ওয়ার্ক পারফর্মের জন্য যেটা अवेलेबल থাকে। দ্যাটস রাইট, উনি যেটা বললেন এটা ঠিক আছে। আসলে এক কথায় যদি ফ্রি এনার্জি কি কেউ জিজ্ঞেস করে, আপনারা বলবেন
যে ফ্রি এনার্জি ইজ দ্য এনার্জি হুইচ ইজ ফ্রি টু ওয়ার্ক, যে আপনি এই ম্যাটেরিয়ালের যে এনার্জিটুকু আপনি কাজে লাগাইতে পারবেন, কাজ করতে পারবেন, যে এনার্জিটুকু কাজের মাঝে করতে পারেন, লাগাইতে পারবেন, সেই এনার্জিটুকুকে আমরা বলি ফ্রি এনার্জি, ফ্রি টু ওয়ার্ক। সব এনার্জি কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, ওই কাজে লাগাইতে পারবেন না। যেমন আপনি ধরেন একটা সলিড আছে, সলিডের যে অ্যাটম গুলো বিভিন্ন জায়গায় বসা আছে, এটা কিন্তু তার বসার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ওই অ্যারেঞ্জমেন্টের সাথে একটা এন্ট্রপি সৃষ্টি হচ্ছে, যে পরে আমরা আলোচনা করবো, আসবে নিচে। তাহলে এটা স্ট্রাকচার বা কনফিগারেশনাল এন্ট্রপি, কিন্তু কন্ট্রিবিউটর এন্ট্রপি ওই অ্যাটম গুলো ওখানে রাখতে তার একটা এনার্জি খরচ হচ্ছে। আপনি এই এনার্জিটুকু আপনি হয়তো খরচ করতে পারবেন না, কাজে লাগাইতে পারবেন না, কিন্তু এটার মাঝে যে ধরেন টোটাল এনার্জি আছে, ওই যে কাইনেটিক এনার্জি আছে না, ওরা ভাইব্রেট করতেছে, ইয়া করতেছে ওই যে অ্যাটম গুলা, তাহলে একটা কাইনেটিক এনার্জি আছে। তাহলে কাইনেটিক এনার্জিটা আপনি কাজে লাগাইতে পারবেন, যে এটাকে যদি কোনোভাবে আপনি লো করতে পারেন, টেম্পারেচার যদি লো করলে, তাহলে এর থেকে যে এনার্জিটা বেরিয়ে আসবে, এই এনার্জিটা হয়তো অন্য কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন। কাজে একটা সলিডের মধ্যে যত রকমের এনার্জি আছে সব যোগ করলে সব এনার্জি গুলো আপনি ব্যবহার করতে পারবেন না, এনার্জি কাজ করতে পারবেন, এবং যেই পরিমাণ এনার্জি আপনি কাজে লাগাইতে পারবেন, কনভার্ট করতে পারবেন, সেইটাকে আমরা বলি ফ্রি এনার্জি। কি বুঝতে পারলেন? যে এনার্জি ফ্রি টু ওয়ার্ক, বস্তুর মাঝে যে এনার্জি আছে এর যতটুকু কাজে লাগানোর জন্য আছে, ফ্রি আছে, সেই এনার্জিটাকে আমরা বলি ফ্রি এনার্জি। ওকে, তারপরে বলেন যে ইন্টারনাল এনার্জি বলতে আমরা কি বুঝি? লবণ আর লেবু নিয়ে আসো। হ্যাঁ, এনার্জি potential energy, কাইনেটিক এনার্জি স্যার, ইন্টারনাল কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, প্লাস যদি আরো থাকে রোটেশনাল এনার্জি, প্লাস যদি ধরেন আপনার আর কি থাকতে পারে, ভাইব্রেশনাল এনার্জি। কাজেই এই সমস্ত এনার্জি গুলা সব একসাথে করলে যেই এনার্জি হয় সেটাকে আমরা বলি ইন্টারনাল এনার্জি। তারপরে টি তো টেম্পারেচার আমরা জানি, এস হলো এন্ট্রপি। এন্ট্রপি আমরা কি বুঝি স্যার? এটা তো হলো, কিন্তু এটা তো বুঝলাম না ফিজিক্সটা, সিস্টেমের কাজ করার যে অক্ষমতা, যে শক্তি কাজ করার অক্ষমতা, তখন কনভার্ট হওয়া বন্ধ হয়ে যায়, যে শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারি না। সেই শক্তিটা তো না, আমি এন্ট্রপি কাকে বলছি তাহলে? শক্তি হলো আপনার এন্ট্রপিকে টি দিয়ে গুণ করলে হলো শক্তি। জি স্যার। টি ইনটু এস হলো শক্তি। শুধু এস যদি বলি আমি এন্ট্রপি, তাহলে এন্ট্রপি জিনিসটা কি? It's a measure of disorderliness of a system. এটা গুড। মেজার অফ ডিসঅর্ডারনেস বলতে আমরা কি বুঝি স্যার? অনুভব পরমাণুগুলোর বিক্ষিপ্ত অবস্থা, মানে কত বেশি অবস্থা বিক্ষিপ্ত আছে, কত কম আছে, বিক্ষিপ্ত অবস্থা আছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা তো জানেন যে একটা ম্যাগনেটিক মেটেরিয়ালে ম্যাগনেটিক ডাইপোল থাকে ভিতরে, ডাইপোল থাকে না? তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রে যে জিনিসটা স্থির থাকে সেটা হচ্ছে, আমি তৃতীয় চাচ্ছি না এখন, আমি জাস্ট বলতেছি ধরেন আমার একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটিক বস্তু আছে, তো ম্যাগনেটিক বস্তুর ভিতরে কি আছে? ডাইপোল আছে। তো ম্যাগনেটিক ডাইপোল গুলো থাকে না, দ্বিমেরু গুলো থাকে না ভিতরে, যেগুলো থাকে। এখন যদি আমি এইটার দ্বীপের মেরুগুলা সঙ্গম একদিকে নিয়ে যেতে পারি, সামহাউ সবগুলা নিয়ে একদিকে নিয়ে গেলাম, একদম পারফেক্ট অর্ডারে নিয়ে আসলাম, মানে এইটা, তাহলে তার এন্ট্রপি কত হবে? এন্ট্রপি জিরো হবে স্যার। এন্ট্রপি সবচেয়ে কম হবে, জিরো হবে। কারণ হলো তার তো বিশৃঙ্খলা নাই স্যার, বিশৃঙ্খলা নাই, একদম সুশৃঙ্খল অবস্থায় আনিয়ে আসলাম। কিন্তু একটু টেম্পারেচার যদি বাড়াই আর এরা যদি ভাইব্রেট করে একটু এদিক সেদিক যাইতে থাকে ডাইপোল গুলা, তখন আস্তে আস্তে তার এন্ট্রপি বৃদ্ধি পেতে থাকে। অনেকে বলি আমরা যে মহাবিশ্বের এন্ট্রপি
বাড়ছে প্রতিদিনই বাড়ছে। এর মিনিংটা কি তাহলে? মিনিং একই স্যার রকম। টেম্পারেচার ইনক্রিজ করতেছে, বিশৃঙ্খলা বাড়তেছে, হিট ডেথের দিকে আগায় যাচ্ছে। That's right. এরকম system। তাহলে মহাবিশ্বের তাহলে আপনার এন্ট্রপি, জগতের এন্ট্রপি যতই দিন যাচ্ছে বাড়ছে। এটা এন্ট্রপির কিন্তু একটা ভালো দিক, ভালো নাম আছে, এটা এখানে আমরা বলি না। যাকে এটা আমরা ডিসঅর্ডার দিয়ে আমরা এখানে বুঝতে চেষ্টা করি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ফ্রি মানে হেলমহোল্টজ ফ্রি এনার্জি আরেকটা শব্দ জানি যে ব্যবহার করা হয়। হেলমহোল্টজ ফ্রি এনার্জির সংজ্ঞা হলো ইউ মাইনাস টিএস, এতটুকু হলো ফ্রি এনার্জি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি। এটাকে এফ দিয়ে সাধারণত আমরা ডিনোট করে থাকি। তাহলে জি মানে গিভস ফ্রি এনার্জি ইজ ইকুয়াল টু হেলমহোল্টজ ফ্রি এনার্জি প্লাস পি ইনটু ভি। পি ইনটু ভি এটা কি এনার্জি? তো পি ইনটু ভি কি এনার্জি না? হ্যাঁ স্যার এনার্জি। বহিস্থ কাজ। বহিস্থ কাজ, কাজ কাজ মানে কি এনার্জি? জি স্যার, এনার্জি। এনার্জি। না এনার্জি, কাজে এইটা এনার্জি হইতে হবে। কারণ আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা জিনিস, একটা সমীকরণ যদি থাকে, সমীকরণের প্রত্যেকটা পদের একক সেম হইতে হবে, না হয় এটা একটা সমীকরণের যোগ বিয়োগ হইতে পারবে না। কারণ গরু ছাগল, গরুর থেকে ছাগল বিয়োগ করতে পারবেন না, কারণ 5টা গরু বিয়োগ 2টা ছাগল সমান সমান কিছু রেজাল্ট নাই, ওই ওই রকমই থাকবে। কাজে এইটার এটা যদি একই ইউনিট হয় তাহলেই এটা ইকুয়েশনে আসবে। কাজে এটা যেহেতু ইন্টারনাল এনার্জি, টি ইন্টু এস ও এনার্জি, পি ইন্টু ভিও এনার্জি হবে, তাহলে এই ডাইমেনশন সেম হবে, একই হবে। তাহলে এটা ওয়ার্ক ডান মানে এনার্জি। কাজে এখন যদি পি প্রেসার খুব কম থাকে, কারণ 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে কোনো কিছু আপনি মাপছেন বা হিসাব করছেন, তাহলে এইটার পরিমাণ খুব ছোট্ট, হিসাব করে দেখতে পারেন যে নর্মাল যে আমরা এই টেম্পারেচারেই একটা থার্মাল এনার্জি যদি থাকে তার থেকে এটা অনেক ছোট হয়ে যায়। তখন আমরা গিভস ফ্রি এনার্জি আর হেলমহোল্টজ ফ্রি এনার্জি দুইটা সমান হয়। কখন সমান হয়? আইডিয়ালি হলো প্রেসার যখন জিরো, প্রেসার জিরো হলে যেটা সমান। আর যদি প্রেসার মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, নর্মাল আমাদের যে প্রেসার এখন আমরা মুভ করছি, এই প্রেসারেও এই দুইটা প্রায় সমান মানে বলা যেতে পারে। তাহলে ফ্রি এনার্জি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি P tends to zero. P tends to zero, sir. না, পি টেন্ডস টু জিরো না, পি ইনটু ভি এইটা হলো জিরোর মধ্যে, খুব ছোট্ট, পুরোটা মিলে অ্যাটমসফিয়ারিক, এই দুটো গুণফল খুব ছোট্ট। স্যার আমরা তো হেলমহোল্টজ মুক্ত শক্তিকে ম্যাথমেটিক্যাল ভাবে বললাম, এটাকে আমরা স্বাভাবিকভাবে মানে এমনি ভাবে কিভাবে বলতে পারি স্যার? কিভাবে বোঝাতে পারি? হেলমহোল্টজ ফ্রি এনার্জি তো gives free energy when pressure is zero। বলেন, যদি চাপ খুব কম হয় তখন মানে মানে যে মুক্ত শক্তি পাওয়া যাবে সেই মুক্ত শক্তিটাই হলো হেলমহোল্টজ ফ্রি এনার্জি। বুঝতে পারলেন কি? যে একটা বস্তু খুব কম চাপে যদি অবস্থান করে তাহলে তার যে মুক্ত শক্তি পাওয়া যাবে হবে, সেই মুক্ত শক্তিটাই হেলমহোল্টজ মুক্ত শক্তি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর এখন আসলে আমরা যদি এন্ট্রপির কথা আসি, তাহলে এখন আমি ধরেন একটা পারফেক্ট ক্রিস্টাল আমার ছিল, মানে কি সমস্ত জায়গায় অ্যাটম গুলা বসা, প্রত্যেকটা লেটিস সাইডেই বসা, কোনো খালি জায়গা নেই, ইন্টারস্টেশিয়াল জায়গায়ও কোনো অ্যাটম বসা নাই, তাহলে হলো আমার একটা পারফেক্ট ক্রিস্টাল। তাহলে এরকম পারফেক্ট লেটিস যদি হয়, ওখানে যদি আমি ভ্যাকেন্সি বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? লেটিস সাইড থেকে অ্যাটম গুলাকে সরাই নিতে হবে। লেটিস সাইড থেকে অ্যাটম সরাইতে গেলে আপনি তো আপনার মিশে যাবে না, তাহলে আপনাকে কিছু এনার্জি দিতে হবে, বাইরের থেকে কিছু এনার্জি দিলে সে এখান থেকে সরে অন্য জায়গায় চলে যাবে। তাহলে ভ্যাকেন্সি তৈরি করতে হলে আমাকে কিছু এনার্জি দিতে হবে, আর এনার্জি দিলে ভ্যাকেন্সির সৃষ্টি হলো, ভ্যাকেন্সির সৃষ্টি হলে এন্ট্রপির শুরু হবে, এন্ট্রপির সৃষ্টি হওয়া শুরু করবে। তাহলে এন্ট্রপি দুই রকমের হবে, একটা হলো কনফিগারেশন এন্ট্রপি, অর্থাৎ অ্যাটম গুলা যে বসা আছে তাদের একটা এন্ট্রপি হবে, আর একটা হলো ফোননের এন্ট্রপি,
অর্থাৎ ওই যে এনার্জি বাইরের থেকে দিলেন, ওই এনার্জির জন্য যে ফোনন হচ্ছে, সেটাকে ফোনন গুলা যে ডিসঅর্ডারনেস নিয়ে আসবে, সেটা হলো ফোনন এন্ট্রপি, এন্ট্রপি ডিউ টু ফোনন। তাহলে আমরা দুই ধরনের এন্ট্রপি আমার দুই প্রকার হইতে পারে। ডিফেক্ট যখন হিসাব করব, যদি ভ্যাকেন্সি থাকে, তখন কিছু পাওয়া যাবে হলো ফোননের এন্ট্রপি, মানে ওটা হচ্ছে ফোনন ফোনন যদি কণা চিন্তা করেন তো ফোননের সাথে রিলেটেড। আর ওটার কনফিগারেশন, এটা হলো যে আয়ন গুলা যে বসা আছে বা অ্যাটম গুলা যে বসা আছে তাদের কনফিগারেশনের জন্য, অবস্থানের জন্য যে এন্ট্রপি সৃষ্টি হবে। তাহলে দুই ধরনের এন্ট্রপি আমরা লাগবে, এখানে সৃষ্টি হবে। এখন আপনারা তো বোল্টজম্যানের ফেমাস ল জানেন বোধহয়, না? বোল্টজম্যানের বিখ্যাত সূত্র স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে, ডিস্ট্রিবিউশন ল স্যার। না, বোল্টজম্যানের ডিস্ট্রিবিউশন ল না, আমি বলছি বোল্টজম্যানের বিখ্যাত সূত্র। যেই সূত্রটা এন্ট্রপি জিনিসটা যে ডিসঅর্ডারনেস আমরা বললাম, ডিসঅর্ডারনেস হিসাব করবো কেমনে, মাপবো কেমনে, গুনবো কেমনে, এইটা যিনি প্রথম আবিষ্কার করেছেন, যে ধারণা দিয়েছেন, সেটা হলো বোল্টজম্যান। এবং তার ওই সূত্রটাকে আমরা তার বিখ্যাত সূত্র বলে থাকি, বোল্টজম্যানের বিখ্যাত সূত্র। এই এন্ট্রপি, এই যে আপনার ডিসঅর্ডারনেস, এটা তো মুখে বললাম, হিসাব করবো কেমনে, কোয়ান্টিফাই করবো কেমনে? তাহলে এইটা বোল্টজম্যান সাহেব যে প্রেসক্রিপশন দিয়েছিলেন, যেটা দিয়েছিলেন, সেটা হলো S এন্ট্রপি ইকুয়ালস টু K, এটাকে বোল্টজম্যান কনস্ট্যান্ট বলি আমরা এখন, K ইন্টু লগ। এইটা হলো যে আপনার কত ভাবে একটা সিস্টেমকে কত ভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে, নাম্বার অফ ওয়েজ। তাহলে যত বেশি ভাবে অ্যারেঞ্জ করা যায় তত এন্ট্রপি বেশি। আমি একটু আগে বলছিলাম ম্যাগনেটের ডাইপোল গুলো সব পারফেক্টলি অ্যালাইন হইলে, একটাও ডেভিয়েশন নাই, তাহলে কি এটা একটাই অ্যারেঞ্জমেন্ট, আর কোনো অ্যারেঞ্জমেন্ট না, অন্য কোনো অল্টারনেটিভ কোনো ওয়েতে অ্যারেঞ্জমেন্টে আপনি নিতে পারবেন না। তাহলে একটাই অ্যারেঞ্জমেন্ট হইলে লগ 1, তাহলে অ্যারেঞ্জমেন্টের সংখ্যা 1। লগ 1 এর মান কত? 0। স্যার। হ্যাঁ, আপনারা বলছিলেন যে এন্ট্রপি 0 হবে। জিরোটা তো এখান থেকে দেখা যায়, যে বোল্টজম্যানের ফেমাস ল, এখান থেকে আপনি এটা প্রমাণ করতে পারেন যে যদি পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে, তাহলে একটাই অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা 1। তাহলে K log 1 is equal to 0, এন্ট্রপি 0। এখন যদি যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এই অ্যারেঞ্জমেন্টটা যদি একাধিক বা 2-3 ভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে, 2-3 ভাবে থাকে, তাহলে এখানে একটা সংখ্যা আসবে, নাম্বার অফ ওয়েস্ট আসবে। এই নাম্বার অফ ওয়েস্ট আসলে এন্ট্রপি বাড়তে থাকবে। ওকে, এটা হচ্ছে বোল্টজম্যানের ফেমাস ল, এটাকে বলা হয় বিখ্যাত সূত্র। যিনি এন্ট্রপি মেজার অফ ডিসঅর্ডারনেস কে হিসাব করার একটা ফর্মুলা দিয়ে দিয়েছিলেন। ওকে, সিমিলারলি আপনি যদি কনফিগারেশন এন্ট্রপির জন্য আপনি লিখতে পারেন K log E W কনফিগারেশন। অর্থাৎ আপনার যে যতগুলো অ্যাটম লেটিসে আছে, লেটিস যদি ফাঁকা থাকে, মানে ভ্যাকেন্সি থাকে, তাহলে ওই ভ্যাকেন্সি গুলার মাঝে এই অ্যাটম গুলা কত ভাবে সাজানো যায়। আপনারা যে আমরা কম্বিনেশন করছিলাম, পারমুটেশন কম্বিনেশন, যে ইন্টারমিডিয়েটে যে পড়া ছিল বা পড়ান আপনারা, এটা ম্যাথের যেটা সাধারণত পড়ানো হয়, ওই কম্বিনেশন করলে কতগুলা ডিফারেন্ট ওয়েতে এদেরকে সাজানো যায়, সেই সংখ্যাটা পাই। এই ডব্লিউটা কিন্তু সেইখান থেকে আমরা নিয়ে আসব। এটা হলো নাম্বার অফ ওয়েজ দ্য সিস্টেম ক্যান বি অ্যারেঞ্জড, সেই নাম্বারটাই হলো এখানে ডব্লিউ। ওকে, এখন দেখেন, আমরা ধরলাম আমার একটা লেটিস আছে, এই লেটিসের মাঝে n সংখ্যক, মানে লেটিসের মাঝে n সংখ্যক পরমাণু আছে, আর স্মল n সংখ্যক ভ্যাকেন্সি আছে। তাহলে এই ভ্যাকেন্সি যে এখানে থাকতে হবে তাই, মানে একটা জায়গায় আছে এখানে থাকবে তাই না, এটা কিন্তু একটা সিস্টেম। এমনও হইতে পারে যে ভ্যাকেন্সিটা আরেক জায়গায় ছিল, এখানে একটা অ্যাটম ছিল। তাহলে এইভাবে যদি পসিবল ওয়ে গুলো দেখেন, তাহলে স্মল n সংখ্যক ভ্যাকেন্সি আর ক্যাপিটাল N সংখ্যক পরমাণু, এদেরকে টোটাল সংখ্যা, মানে টোটাল লেটিস সাইটের সংখ্যা হলো n+n,
ক্যাপিটাল এন প্লাস লোয়ার কেস এন, তাহলে কতভাবে সাজানো যায়? আপনারা জানেন তো এটা না, পারমুটেশন? জি স্যার। কাজে টোটাল নাম্বার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, কারণ এনটা একরকম, কারণ এরা এক জায়গা থেকে আরেক জায়গায় সাজাইলে সাজানোর নতুন কোনো সাজানো আসবে না, তাহলে এই এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা হলো যে ডব্লিউ কনফিগারেশন, যে অ্যাটম গুলা ওই ভ্যাকেন্সি 5টা ভ্যাকেন্সি আছে, ধরেন 10টা অ্যাটম আছে, মোট লেটিস সাইড হলো 15টা, তাহলে এই 15টা লেটিস সাইডে এই 10টা অ্যাটম কতভাবে সাজানো যাইতে পারে, সেই নাম্বারটা হলো ডব্লিউ। এটাই ডিসঅর্ডারনেস, এই যে বেশি ভাবে সাজানোর সম্ভাবনা থাকলে এটার ডিসঅর্ডারনেস। ওকে, যেমন আরেকটা ডিসঅর্ডারনেসের আরেকটা উদাহরণ আমরা এখানে আপনাকে দিতে পারি, একটা যেটা ধরেন একটা ভদ্রলোকের একটা ঢাকা শহরে একটা বাড়ি আছে, তার আত্মীয় স্বজন যদি তার এখানে আসে তাহলে কোথায় যাবে? একটা ঠিকানায়, তাই তো? এবং তার পাইতে চিন্তা করতে হবে না। কিন্তু এক ভদ্রলোকের ঢাকায় 5টা বাড়ি আছে, সে 5 জায়গায় এক এক সময় কাজের সময় থাকে, মানে ভাড়া দেওয়া নাই, চিন্তা করেন না যে ওরা এক এক সময় যেন যদি মোহাম্মদপুর দিয়ে কাজ থাকে তাহলে ওই দিন মোহাম্মদপুরের বাসায় থাকে, যেদিন পুরান ঢাকার দিকে কাজ থাকে সেদিন পুরান ঢাকায় রাত্রে থাকে। তাহলে এই ভদ্রলোককে যদি তার কোনো আত্মীয় খুঁজতে আসে ঢাকায় এসে, সে কিসের মধ্যে পড়বে বলে দেখি? এসে তাকে চিন্তা করবে আমি কোথায় গেলে তাকে পাবো। প্রবাবিলিটির মধ্যে আসবে স্যার। না, প্রবাবিলিটি তো একটা আছে, সেটাও আমি প্রবাবিলিটি ছাড়া, তাহলে কি তার বিশৃঙ্খলার মাঝে পড়ে গেল না? সে এসে একটাতে থাকলে কিন্তু বিশৃঙ্খলা ছিল না, এখন তাকে পাওয়াটাই একটা বিশৃঙ্খলা হয়ে গেল, তার মাঝে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল। সে এখন কি সদরঘাটের বাসায় যাবে না মোহাম্মদপুরের বাসায় যাবে, না একটা বিশৃঙ্খলার মাঝে সে পড়ে গেল। কাজে দিস ইজ দ্য অর্ডার, ডিসঅর্ডারনেস, যে সে একটা ডিসঅর্ডারের মাঝে পড়ে গেল, অর্ডার না। এন্ট্রপিটা ঠিক ওই রকম জিনিস, আমরা থার্মোডাইনামিক্স এর পয়েন্ট থেকে যদি এইভাবে দেখি। ওকে, তাহলে কনফিগারেশনের এন্ট্রপি কত হবে? এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ ডব্লিউ কনফিগারেশন, তাহলে এস কনফিগারেশন ইজ ইকুয়াল টু কে লগ ই, এই ভ্যালুটা বসিয়ে দিলাম, এটা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা যদি দেখি এখানে যে টি এস কনফিগারেশন, আপনাদের এই ফর্মুলাটা মনে আছে তো? ফ্রি এনার্জি যদি হেলমহোল্টজ ফ্রি এনার্জি নেই, F is equal to U minus TS, এই তো মাইনাস TS, কিন্তু এখানে খেয়াল করেন আমরা যদি এখন প্লট করি ইন্টারনাল এনার্জি কি হবে, কারণ আপনি একটা ভ্যাকেন্সি তৈরি করতে একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি দিতে হবে, আরেকটা ভ্যাকেন্সি তৈরি করতে আবার এনার্জি দিতে হবে। আমরা যদি ধরি যে ভ্যাকেন্সি গুলো যখন সৃষ্টি হয় তখন এই ভ্যাকেন্সি আগে কটা ভ্যাকেন্সি ছিল তার উপর যদি নির্ভর না করে, মানে ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে যতটা ভ্যাকেন্সি সৃষ্টি হবে ঠিক সেই পরিমাণ এনার্জি আমাকে দিতে হচ্ছে, এনার্জি তাহলে ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে তার সিস্টেমের, তাহলে ইন্টারনাল এনার্জি ইউ লিনিয়ারলি বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা ভ্যাকেন্সি সৃষ্টি করতে আমার সম পরিমাণ এনার্জি দিচ্ছে হচ্ছে, কাজে এটা মাল্টিপ্লোন হিসেবে বেড়ে যাচ্ছে। আর এটা কিভাবে বাড়বে দেখেন দেখি, টি তো বাড়বে না, বাড়বে হচ্ছে এসটা। এখানে একটু তাকান দেখি এস কিভাবে বাড়বে, যে এন এর সাথে যদি কিভাবে বাড়বে, যদি এন বাড়ে, প্রথমে ধরেন এন 0, ভ্যাকেন্সি নাই, যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে এটার মান কত? n0 n0, জিরোর ফ্যাক্টোরিয়াল কিন্তু 1, আপনারা জানেন তো? জিরোর ফ্যাক্টোরিয়াল 1, তাই তো? স্যার নিচেও উপরে ফ্যাক্টরিয়াল থাকতেছে 0। হ্যাঁ, তাহলে এইটা থাকছে না, এটা 1 হয়ে যাচ্ছে, এটা n ফ্যাক্টরিয়াল, নিচেও n ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n, মানে কি? 1 log 1 মানে 0 log 1 মানে যদি কোনো ভ্যাকেন্সি সৃষ্টি না হয় তাহলে s 0, তাহলে ts ও 0 হবে, t ইনটু তারপর আমরা যদি গুণ করি তাহলে 0, তাহলে এটা 0 হবে, এখানে 0 দেখেন দিলাম।
তারপরে উল্টাটা চাই। এখন ভ্যাকেন্সি সৃষ্টি করতে করতে এই তো করে ফেললাম যে প্রায় সব ভ্যাকেন্ট করে ফেললাম, এন ছোট হয়ে গেল, কণা ছোট হয়ে গেল, মানে অ্যাটমের সংখ্যা কমে গেল, এই এনটা অনেক বড় হয়ে গেল, তখন কি হবে বলেন দেখি? তখনও জিরো। তখন এটা নেগলেক্ট করেন, এন নাই ধরেন, তাহলে এটাও এন ফ্যাক্টোরিয়াল এন, নিচেও ফ্যাক্টোরিয়াল এন, এটা 1, তাহলে আবার কত হলো? 0, আবার log 1 0, আবার 1 0। তাহলে স্যার ভ্যাকেন্সি বাড়লে কণার সংখ্যা কমে গেল কিভাবে স্যার, একটু বুঝলাম না। আমার লেটেস্ট সাইট তো সেম, আমার তো বললাম যে 15টা লেটেস্ট সাইট আছে, 15টা লেটেস্ট সাইটের মাঝে প্রথমে ধরেন 3টা ভ্যাকেন্সি ছিল, তাহলে কণা আছে কটা, মানে অ্যাটম আছে কটা? 12টা। 15টা লেটেস্ট সাইট, একটা ক্রিস্টালের লেটেস্ট সাইটের কথা মনে আছে না আপনাদের? লেটেস্ট পয়েন্ট গুলা যেখানে যেখানে অ্যাটম গুলা থাকতে পারে, বসতে পারে। জি স্যার। হ্যাঁ, তাহলে আমার একটা ক্রিস্টাল আছে ধরেন 15টা লেটেস্ট সাইট আছে, 15টার মাঝে 3টা ভ্যাকেন্সি আছে, তাহলে পরমাণু থাকবে কটা? 12টা। 12টা। এখন যদি ভ্যাকেন্সি আমি বানাই, আমি যদি 5টা বানাই, তাহলে ইয়া কটা হবে? পরমাণু কটা হবে? 10টা। আচ্ছা আচ্ছা, জি স্যার। আমি যদি ভ্যাকেন্সি সাইট যদি মানে কটা 15টার মধ্যে যদি 10টা করে ফেলি, তাহলে পরমাণু হবে 5টা, পরমাণু থাকবে 5টা। তাহলে এরকম ভাবে এখন যদি ভ্যাকেন্সি আমরা অনেক বাড়াই আবার, তাহলে আবার কি হচ্ছে? এস কনফিগারেশন কি 1 0 হয়ে যাচ্ছে। তাহলে আবার যখন এন, এই যে এনটা যখন বাড়তে থাকবে, এটা আবার একদম অনেক বেড়ে গেলে এটা আবার 0 হয়ে যাবে। এখন বিটুইন কি ঘটবে, এর মাঝে কি ঘটবে? এই শুরুতেও 0, শেষেও 0, তাহলে মাঝে দিয়া এটা যদি আপনি দেখেন, এখন আস্তে আস্তে যদি ভ্যাকেন্সি বাড়তে থাকে, তাহলে যেহেতু এন্ট্রপি মাইনাস আছে, তাহলে এটা মাইনাস নিচের দিকে আসবে, নিচের দিকে এরকম এসে কমবে, এক জায়গায় মিনিমাম হবে, মিনিমাম হয়ে আবার ওই যে 0-র দিকে যেতে থাকবে, আবার যত বেশি ভ্যাকেন্সি সৃষ্টি করতে থাকবেন আস্তে দিকে থাকবে। এখন যদি আমি লব্ধি নেই, কারণ এটা মিলে হলো আমার হেলমহোল্টজ ফ্রি এনার্জি, তাহলে লব্ধিটা কারণ এই ড্যাশ ড্যাশ যে লাইনটা, এটা হলো আমার হেলমহোল্টজ ফ্রি এনার্জির কার্ভটা, এনে কোয়ালিটেটিভলি দেখানো হয়েছে। তাহলে এখানে একটা মিনিমাম পাইলাম না? মিনিমাম কোথায় পেলেন? এখানে না? এনার্জি মিনিমাম কোথায়? ফ্রি এনার্জি এখানে সবচেয়ে কম হলো এখানে। তাহলে এই মিনিমাম ফ্রি এনার্জি পাইতে হলে আমার কিছু সংখ্যক ভ্যাকেন্সি সৃষ্টি করতে হবে, থাকতে হবে। এই যে n0 সংখ্যক ভ্যাকেন্সি থাকতে হবে, থাকলে আমি এনার্জি মিনিমাম করতে পারি। আর এনার্জি মিনিমাম করতে পারলে সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এইখান থেকে কোয়ালিটেটিভলি আমরা এটা বর্ণনা করলাম যে একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে হলে তার মাঝে কিছু ডিফেক্ট থাকতে হবে। কাজে কোন সিস্টেম ইকুইলিব্রিয়ামে রাখতে হইলো, কোন ক্রিস্টালকে ইকুইলিব্রিয়ামে থাকতে হইলে তার কিছু ভ্যাকেন্সি থাকতে হবে। কাজে এইটা হলো যে উপকারিতা বললাম, যে সিস্টেমকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসছে সে, এবং থাকতে হলে তার কিছু ডিফেক্ট এখানে উপস্থিত থাকতে হবে। ওকে, এবার আসেন দেখি, আমরা দেখতে চাই যে ওই যে ভ্যাকেন্সির সংখ্যা কিভাবে হিসাব করব। একটা ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালে কতগুলো ডিফেক্ট আছে সেটা কিভাবে হিসাব করব। কারণ একটা ক্রিস্টাল যখন আমরা ব্যবহার করি বাস্তব জীবনে কোনো ডিভাইস তৈরি করতে, কোনো ইলেকট্রনিক ডিভাইস বলেন বা বিভিন্ন জিনিস তৈরি করতে, তখন কিন্তু এগুলো হিসাব করতে হয় যে এই যে ক্রিস্টালটা নিলাম এটা কতটুকু পারফেক্ট, কতটুকু এর মধ্যে কি পরিমাণ ভ্যাকেন্সি আছে, বা মানে বেশি ভ্যাকেন্সি কিনা, এগুলা হিসাবে এনে আমরা আসলে ওটা আমাদের ডিভাইসে আমাদের প্রয়োজন অনুযায়ী সেই অনুযায়ী ডিভাইসে ব্যবহার করে থাকি। তো এখন চলেন দেখি এগুলো হিসাব করে কি ডোপিং করে স্যার? হ্যাঁ, ডোপিং এর সময় হিসাব করতে হয়। ডোপিং এ আমরা একটু হয়তো আর অন্য টেকনিকও ইউজ করি, ওই যে ইয়া দিয়ে আমরা ডোপিং এর রেটটা করি, ওই যে কি বলে এটা বলে কি ভদ্রলোকের নামটা মনে আসতেছে না এখন। ওনার আরেকটা টেকনিক আছে যেটা দিয়ে আমরা ওখানে ওই যে ডোপিং এর পরিমাণটা হিসাব করি, কারণ ডোপিং করার সময় তো আমরা পরিমাণ
এক্স্যাক্টলি হিসেব করতে পারি না, আমরা শুধু উপরে থেকে বা ওই অ্যাটম গুলা ওটার ক্রিস্টালের উপরে স্প্রেড করি, আস্তে আস্তে ওরা ডিফিউজের ভিতরে ঢুকার পরে আমরা এক্স্যাক্টলি হিসাব করতে চাই, কারণ এটা আমাদের যে আপনাদের যে ডিফারেন্ট টাইপের ডায়োড তৈরি করেন, যে একটা জেনার ডায়োড অথবা ওই যে টানেল ডায়োড অথবা নর্মাল ডায়োড, ওই যে আমরা ডিফারেন্ট ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করে থাকি, এইগুলার ডিপেন্ড করে ডোপিং রেটের উপরে, ডোপিং রেট বেশি না কম। এখন আপনি একটা সেমিকন্ডাক্টর ডোপ সেমিকন্ডাক্টর তৈরি করলেন, এখন এটাকে আপনার জানতে হবে যে ওখানে ওই যে ডিফেক্ট গুলা বা এন টাইপের মানে হোলের সংখ্যা কত আছে বা ইয়ার সংখ্যা কত আছে, সেটা জানলে তখন আপনি এটাই ব্যবহার করতে পারবেন, যে এটা কি আমি টানেল ডায়োড হিসেবে ব্যবহার করতে পারবো, না আমি এটা জেনার ডায়োড হিসেবে ব্যবহার করতে পারবো, না আমি নর্মাল ডায়োড হিসেবে ব্যবহার করতে পারবো। তো সেইটা এইটা ওখানে আমরা ওটাকে হল এক্সপেরিমেন্ট, ওইটা ওই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা হল এক্সপেরিমেন্ট দিয়ে ওগুলো করে থাকি প্র্যাকটিক্যালি আর কি। এনিওয়ে, তাহলে এখন আসেন দেখি যে আমরা ধরে নিচ্ছি আমরা ডিফেক্টের সংখ্যা নির্ণয় করব। খেয়াল রাখেন কিন্তু আমরা ডিফেক্ট মানে কি, শর্টকি ডিফেক্ট মানে ভ্যাকেন্সির সংখ্যাটা গণনা করব, একটা ক্রিস্টালে কতগুলো ভ্যাকেন্সি আছে এটা হিসাব করার চেষ্টা করছি তাত্ত্বিকভাবে। ধরলাম প্রথমে আমার যে ক্রিস্টালটা আছে এটা পারফেক্ট, এবং যদি পারফেক্ট থাকে তখন তার যে এনার্জি সেটা F0T, টি তাপমাত্রায় তার এনার্জি হলো F0T। এখন যদি আমি n সংখ্যক ভ্যাকেন্সি সৃষ্টি করি, প্রত্যেকটা ভ্যাকেন্সিতে যদি আমি ইবি করে এনার্জি দিতে হয়, ইবি পরিমাণ, তাহলে n সংখ্যক ভ্যাকেন্সি সৃষ্টি করতে আমাকে বাইরের থেকে এই লেটিসের মাঝে এনার্জি দিতে হবে কতগুলা, n ইন্টু ইবি, টোটাল এনার্জি দিতে হবে n ইন্টু ইবি, তাহলে তার এনার্জি বেড়ে গেল, আগে যা ছিল এখন থেকে ভ্যাকেন্সি সৃষ্টি করার জন্য বেড়ে গেল। ওকে, কিন্তু যত ভ্যাকেন্সি বাড়বে আবার এন্ট্রপিও বাড়তে থাকবে, কারণ তখন ততই বেশি এলোমেলো হয়ে যাবে, মানে একটা সার্টেন পর্যন্ত, তারপরে গিয়ে আবার কমে যাবে এন্ট্রপি। প্রথম দিকে 0 এন্ট্রপি ছিল, তারপর আস্তে এন্ট্রপি বাড়তে থাকবে। এন্ট্রপি বাড়বে, সেই বাড়াটা আবার আমার এই ফ্রি এনার্জিতে কন্ট্রিবিউট করবে। তাহলে আমার টি টেম্পারেচারে যখন n সংখ্যক ভ্যাকেন্সি সৃষ্টি হলো, তখন তার ফ্রি এনার্জি অফ দ্য ক্রিস্টাল উইল বি দ্য ফ্রি এনার্জি অফ দ্য পারফেক্ট ক্রিস্টাল প্লাস আমি ভ্যাকেন্সি সৃষ্টির জন্য n সংখ্যক ভ্যাকেন্সি সৃষ্টির জন্য যে এনার্জি দিলাম বাইরের থেকে n+b মাইনাস এন্ট্রপি যে সৃষ্টি হইলো, ফলে ওই এন্ট্রপির কারণে যে এনার্জি আসছে সেই এনার্জিটা বাদ যাবে, বিয়োগ হবে। তাহলে এই দুইটা মিলে হলো আমার টোটাল ফ্রি এনার্জি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ভ্যাকেন্সি সৃষ্টি করছি দুইটা জিনিস ঘটছে, একটা হলো যে ইন্টারনাল এনার্জি লিনিয়ারলি বাড়ছে, আর আবার সাথে সাথে এন্ট্রপি বাড়ার কারণে আবার এনার্জি কমছে। তাহলে এই দুইটার মধ্যে কম্পিটিশন হয়ে আসলে ওই মিনিমামটা আসে, যে একটা বাড়ে একটা কমে, ফলে এক জায়গায় এসে আর একটা মিনিমাম কন্ডিশনে চলে আসে। তাহলে এখন বসিয়ে দিই, আমরা একটা একটা করে হিসাব করি, এস কনফিগারেশন হিসাব করি। এটা হচ্ছে কনফিগারেশনাল মানে নাম্বার অফ ওয়েজ, যে কত ভাবে আমরা ওই n ভ্যাকেন্সি আর n নাম্বার অফ অ্যাটম টোটাল এই সিস্টেমটাকে কতভাবে আমরা দেখতে পারি, সাজাইতে পারি, তার সংখ্যাটা হলো এটা। যত বেশি ভাবে সাজাইতে পারি তার এন্ট্রপি তত বেশি। কাজেই আমরা কনফিগারেশন এন্ট্রপি হলো দিস বাই ডেফিনেশন। এখানে আমরা ইউজ করছি হচ্ছে বোল্টজম্যানের ফেমাস ল। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম। আর এইখানে ওই যে থার্মাল এন্ট্রপি বললাম যে একটা ভ্যাকেন্সি তৈরিতে থার্মাল এন্ট্রপি বাড়লো হলো ডেল্টা পিএস, তাহলে এনার্জি বাড়বে হলো টি ইন্টু ডেল্টা পিএস, ফোটন এনার্জি যেটা বলি। আর এটাকে n সংখ্যক ভ্যাকেন্সি তৈরি করলে n দিয়ে গুণ করলাম, তাহলে থার্মাল এন্ট্রপি বাড়ছে এই পরিমাণ, কনফিগারেশন এন্ট্রপি বাড়লো এই পরিমাণ, মানে তার জন্য এনার্জি বাড়লো এই পরিমাণ, তার জন্য এনার্জি বাড়লো এরকম। আর এটা তো হচ্ছে বাইরে থেকে হিট দিলাম, আর এটা ছিল পারফেক্ট ক্রিস্টাল। এখন যদি আমাদের ওই যে n এর এই সংখ্যাগুলো যদি অনেক বড় হয় স্ট্যাটিস্টিক্স এর, n
আপনারা তো জানেন একটা সলিডে এক সেন্টিমিটার কিউবের ভিতরে কতগুলো অ্যাটম থাকে রাফলি? প্রায় 14 কোটি স্যার। কত কোটি? 14 কোটি না স্যার, খেয়াল নেই স্যার এক্স্যাক্টলি। 14 কোটি? খেয়াল নেই স্যার। অন্য কারোর ধারণা আছে কারো? স্যার একটা অণু বা পরমাণুতে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻²3। That's right. Roughly, that's right. তাহলে একটা সলিডের 1 সেন্টিমিটার কিউব মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা, এতটুকু একটা সলিডের ভিতরে, টুকরার ভিতরে যে অর্ডারের অ্যাটম থাকে ইট ইজ 10⁻23 অর্ডারের। কিছু কম হইতে পারে, 10⁻22 হইতে পারে বা 21 হইতে পারে। এটা তো এক মোল পরিমাণ কোন বস্তুর 1 মোলের মধ্যে স্যার, 1 মোল পরিমাণ সাবস্টেন্সের মধ্যে 6.203 10⁻23 সংখ্যক 1 মোল পরিমাণ কি স্যার? এটা মোলের মাঝে আপনারা যেটা বলেন যে 1 মোলের মাঝে, সেই অর্ডারটাই 1 সেন্টিমিটার কিউবের ভিতরেও সেই অর্ডারেরই থাকে। হয়তো একটা অর্ডার কম হইতে পারে, 22 হইতে পারে বা 21 হইতে পারে, এরকম হইতে পারে, কিন্তু কাছাকাছি 10⁻23 অর্ডারের কাছাকাছি থাকে। তাহলে 10⁻23 অর্ডার যদি হয়, আমি রাফলি বলি, আপনারা জানেন কি এই রাশিটা কত বড়? কিরকম বড়? 10⁻10 স্যার 1000 কোটি। না না না, 10⁻10 হলো 1000 কোটি। আমি বলি 10⁻10 না, 10⁻10 হলে আপনার হলো কত হবে? 10⁻7 1000 কোটি। দ্যাটস রাইট। আমি সেটা বলি না, আমি বলি যে 10⁻23 যে সংখ্যাটা, এতগুলা টাকা কারো আছে কিনা? সম্ভব না স্যার। বা টাকা হলে আমরা ইন্টারেস্টেরও বেশি, বা সারা দুনিয়ার মানুষের যত টাকা এখন আছে সবগুলো মিলে 10⁻23 সমান হবে কিনা? টাকা হইলে হবে মনে হয় স্যার। হবে? একটা চলেন একটু রাফলি হিসাব করে নিই আমরা। ধরেন কত বিলিয়ন টাকা আছে এখন দুনিয়াতে? ধরেন ইয়ার কত আছে? বিল গেটে কত আছে? ধরেন 300 বিলিয়ন। 300 বিলিয়ন। তারপরে ওই যে ইন্ডিয়ার কি জানি আদানি, আদানির, হ্যাঁ, ওর কত আছে? ও বোধহয় 40 বিলিয়ন মাত্র। 40-50 বিলিয়ন। আচ্ছা, তারপরে হিসাব করেন যে আর যত বড় আছে, তাহলে 340 হলো। তাহলে বাংলাদেশের বাজেট কত হয়? 600 কোটি, 6 লাখ। হ্যাঁ, 6 লাখ, 6 বিলিয়ন মেবি। কোটি কোটি টাকা স্যার। 6 বিলিয়ন কোটি হিসাব আছে, এত না। 6 লাখ কি হাজার? কোটি স্যার, 6 লাখ কোটি। 6 লাখ কোটি প্রায় আর কি, অ্যারাউন্ড প্রায়। আচ্ছা, 6 লাখ কোটি কত হবে তাহলে? লাখ আর 7-এ 13 নাকি? 7 আর 5 12, তাহলে 10⁻12 ধরুন 1 ট্রিলিয়ন টাকা দিয়ে, ডলারে করলে অনেক কমে যাবে। তাহলে এরকম ধরুন, তাহলে কত ট্রিলিয়ন টাকা হবে দুনিয়াতে? ফোনটা ধরুন বললাম। আর আমি যদি বলি যে দুনিয়া সৃষ্টির পর থেকে এই পৃথিবীতে কতগুলো মানুষ আসছে বলতে পারবেন কি রাফলি? এটা 10⁻23 হবে? স্যার প্রায় না স্যার, ফিজিক্সে ভাঙা স্যার প্রায়। আচ্ছা, আপনার এখন মানুষ আছে কত? 800 কোটি স্যার। মানে 800 কোটি মানে 8 বিলিয়ন। জি স্যার। আচ্ছা, 1 বিলিয়ন সমান কত? 10⁻9। 10⁻9 তো
না সন্দেহ আছে? না 1 বিলিয়ন হলে 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 10 হলে কয় বিলিয়ন? 10 বিলিয়ন। 10 বিলিয়ন। 10 টু দি পাওয়ার 11 হলে কত বিলিয়ন? 100 বিলিয়ন। 10 টু দি পাওয়ার 10 হলে 100 বিলিয়ন। তাহলে 10 টু দি 23 হলে কত বিলিয়ন? আপনি 10 গেলেই আপনার 100 বিলিয়ন। 11 হলে 100 গুণ 100 13 14 হইলে স্যার 10 1 লাখ অনেক অনেক 1 লাখ বিলিয়ন। কিন্তু তাহলে এই আমি যেটা বলি যে এই নাম্বারটা কিন্তু অনেক বড়। আমরা একটা হিসাব সাধারণত আমি আমার ছাত্রদেরকে দেই, যেটা হলো আপনারা একটু করে দেখেন যে ধরেন একটা লোক মানে সে জন্ম হওয়ার পর থেকে 1 টু গুনতেছে, 1 সেকেন্ডে 10টা করে ডিজিট গুনে 100 বছর বাঁচলো, সে এই নাম্বারটা গুনতে পারবে 10 টু দি 23? না যদি না পারে সে যে মারা গেল তারপর থেকে আরেকজন ওই জায়গা থেকে কাউন্ট করা শুরু করলো, 100 জেনারেশনও পারবে না স্যার। 100 জেনারেশন এরকম কতগুলো মানুষ লাগবে? 100 জেনারেশনও পারবে কিনা সন্দেহ আছে। দুনিয়াতে এই পর্যন্ত যত মানুষ আসছে সবাই মিলে করলো কি পারতো কিনা মনে হয় না। হিসাব করে দেখেন, এটা কিন্তু খুব সহজ। তাহলে আমি এতগুলো কথা বলতেছি শুধু এই জিনিসটা বলার জন্য যে 10 টু দি পাওয়ার 23 নাম্বারটা কত বড় সেটা বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম। এখন আমি এখানে ফিরে আসি। আমার যে এন, এই এনটা 10 টু দি পাওয়ার 23 নাম্বারের কাছাকাছি, এবং যে ভ্যাকেন্সি আমরা যেটা বলি এই ভ্যাকেন্সি সংখ্যাটা অনেক, কিন্তু এত অনেক হওয়া লাগতে তখনই আমি ওই যে আমার স্টার্লিং এর ফর্মুলা আমরা তখনই ব্যবহার করতে পারি। এটা অ্যাপ্রক্সিমেট একটা ফর্মুলা। এটা হলো যখন এম অনেক বড় হয়, সেই ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল এম লগ এম ফ্যাক্টোরিয়াল এটা সমান অ্যাপ্রক্সিমেটলি লেখা যায় এম লগ ই এম মাইনাস এম। এটা তখনই লেখা যাবে। এটা 5, 7, 100, 150, 200 হলে লিখতে পারবেন না, 1000 হলেও লিখতে পারবেন না, 5000 হলেও লিখতে পারবেন না। লিখতে পারবেন ওরকম খুব হাই মানে নাম্বার সংখ্যা অনেক বড় হলে তখনই আমরা এইটা ব্যবহার করতে পারি। এটা দিয়া আমরা এখন এই ফর্মুলাটাকে পুরাটাকে ভেঙে ফেললাম, কারণ এখানে লগ এ বাই বি আছে, লগ এ প্লাস লগ বি, লগ এ মাইনাস লগ বি দিয়ে রেখে আলাদা আলাদা করে ফেলতে পারি। করে আমি ওই স্টার্লিং এর ফর্মুলা ব্যবহার ব্যবহার করলে এক লাইন আপনারা করে এটা যে করে স্টার্লিং এর ফর্মুলা করলে এটা এই ইকুয়েশনটা এরকম বড় হবে, এরকম হবে। এখন আমি বলছি আমরা ফ্রি এনার্জিটাকে মিনিমাইজ করব উইথ রেসপেক্ট টু ভ্যাকেন্সির সংখ্যা, ভ্যাকেন্সির সংখ্যার সাপেক্ষে। তাহলে আমাকে কি করতে হবে? ভ্যাকেন্সির সাপেক্ষে ডিরাইভেটিভ নিতে হবে। ডিরাইভেটিভ যদি 0 হয়, যদি এটা মিনিমাম হয় তখন কি হয়? ডিরাইভেটিভ 0। কোনো ফাংশন যদি মিনিমাম হয় ওই ফাংশন ডিরাইভেটিভ অবশ্যই 0 হতে হবে, তাহলে এটা মাস্ট বি 0। তাহলে দেখেন এন এর সাপেক্ষে ডিরাইভেটিভ নেন, এখানে এন নাই, তখন ভ্যাকেন্সি ছিল না। যখন পারফেক্ট ক্রিস্টাল ছিল তখন ভ্যাকেন্সির সংখ্যা 0, তখন এটা ফাংশন না, এটা 0 হয়ে যাবে। এইখানে এন এর সাপেক্ষে ডিরাইভেটিভ করলে ইবি পাওয়া যাবে। এইখানে এন এর সাপেক্ষে ডিরাইভেটিভ নিলে টি ডেল এস এস পি থাকবে। তারপরে বাকিগুলাকে যদি করেন ডেরিভেটিভ নেন তাহলে যে রেজাল্টটা পাওয়া যাবে এটা থেকে n ইজ ইকুয়াল টু পাওয়া যাবে n ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ইবি বাই কেটি ই টু দি পাওয়ার ডেল এস পিএইচ বাই কে। এখানে আমরা এস্টিম করে নিচ্ছি যে n খুব ছোট, মানে n ছোট কার সাপেক্ষে? এই n এর সাপেক্ষে। এরকম ছোট বলতে মনে করেন না এটা 5, 4 বা 0.1 ওইরকম না, এটাও হয়তো কোটি কোটি, কিন্তু এটা তুলনায় এটা অনেক ছোট। সেই জন্য n প্লাস n ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু n আমরা লিখতে পারছি। কি আমার কথা বুঝতে পারলেন কি নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা আমি আপনাকে একটা যোগ দেই। আপনি 10 টু দি পাওয়ার 17 এর সাথে যোগ করেন 10 টু দি পাওয়ার 9, যোগফলটা মানে কিরকম হবে? 10 টু দি পাওয়ার 17 এর কাছাকাছি হবে। 17 এর কাছাকাছি, মানে তখন 10 টু দি পাওয়ার 9 টা নেগলিজেবল। 10 টু দি পাওয়ার 17 এর সাথে যদি 10 টু দি পাওয়ার 9 যোগ করেন
তাহলে এটার সাপেক্ষে এটা নেগলিজেবল। কিন্তু 10⁹ কম বড় না, এটা 100 কোটি মানে অন্য অন্যদের তুলনায় এটা কিন্তু অনেক বড় সংখ্যা, কিন্তু n এর সাপেক্ষে এটা ছোট সংখ্যা। ওকে, তাহলে আমরা যদি এখন কল্পনা করি যে n মানে ভ্যাকেন্সির সংখ্যা এই n এর তুলনায় অনেক কম, এটার তুলনায় অনেক কম, নট দ্য এমনি কম না, তখন তাহলে এইটার করসপন্ডিং যে এনার্জিটা এইটাও আমরা ধরছি কনফিগারেশন এনার্জি থেকে ওই ফুননের এনার্জিটা কম। যদি ফুনন এনার্জি কম হয় তাহলে 0-র কাছাকাছি ধরেন, তাহলে e⁻0 = 1, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে আমার থাকলো n = n e⁻EB/kT। কাজে এইটা হলো ভ্যাকেন্সির সংখ্যা ওই ক্রিস্টালে এট টেম্পারেচার T। টেম্পারেচার T তে ওই ক্রিস্টালে আপনার ভ্যাকেন্সির সংখ্যা। সিমিলারলি কেউ যদি ইন্টারস্টেশিয়ালের সংখ্যা হিসাব করতে চায়, অনুরূপভাবে আপনি হিসাব করতে পারেন n', যদি ইন্টারস্টেশিয়ালের সংখ্যা হয় n', মানে না হ্যাঁ সংখ্যা n', মানে কতগুলো আমরা ইন্টারস্টেশিয়াল সাইট আছে, n' হলো কতগুলো ইন্টারস্টেশিয়াল সাইট আছে, সেটা ইন্টু e⁻EI/kT। EI হলো ইন্টারস্টেশিয়াল সাইডে একটা অ্যাটমকে রাখতে যে শক্তি খরচ করতে হয়, সেই খরচটা হচ্ছে EI, এনার্জি টু কিপ অ্যান অ্যাটম ইন দ্য ইন্টারস্টেশিয়াল সাইট, এটা হলো EI। ওকে, এখন আসেন যদি আমরা ফ্র্যাঙ্কেল ত্রুটি বলি, ফ্র্যাঙ্কেল ত্রুটি কিভাবে হিসাব করব? মনে আছে তো ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কি? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হলো যদি একসাথে এক জোড়া, যে একটা ভ্যাকেন্সিও থাকবে একটা ইন্টারস্টেশিয়াল থাকবে, অর্থাৎ লেটিস সাইড থেকে অ্যাটমটা সরে গিয়ে ইন্টারস্টেশিয়াল সাইডে বসলো, পরে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হলো। যে ভ্যাকেন্সি একটা ডিফেক্ট, ইন্টারস্টেশিয়াল একটা ডিফেক্ট, দুইটা ডিফেক্ট যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে আমরা এটাকে বলি ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। তাহলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট যদি হয় এটাও আমরা হিসাব করতে পারি। এখানে আমরা এই আলাদা আলাদাভাবে হিসাব করে পরে গুণ করব দুইটা। একটা হলো প্রথমে হলো শুধু ভ্যাকেন্সির জন্য হিসাব করব, পরে শুধু ইন্টারস্টেশিয়ালের জন্য হিসাব করব। এখানে সব করা আছে, আপনারা একটু শুধু দেখেন, যদি দেখে না বুঝলে আমাকে আগামী দিন শুধু আমাকে বলবেন যে কোন জায়গাটা বুঝলেন না। তাহলে এখানে গুণ করছি দেখেন 1 আর 2। 1টা হলো আমরা নিলাম ভ্যাকেন্সির জন্য, এটা নিলাম ইন্টারস্টেশিয়ালের জন্য, মানে ওই যে পসিবল নাম্বার অফ ওয়েজ বা অফ অ্যারেঞ্জমেন্ট, যে কতভাবে এইটাকে আমি অ্যারেঞ্জ করতে পারি তার সংখ্যা, এটাও কতভাবে করতে পারি সংখ্যা। তাহলে এখন দুইটা যদি একসাথে এক্সিস্ট করছে তাহলে যে মোট সংখ্যা হবে এটা গুণ এটা। এটা এখন বসিয়ে দেন অ্যাজ কনফিগারেশন নির্ণয়ের জন্য, বসিয়ে দিলাম আগের মতো। আপনি টোটাল ফ্রি এনার্জি ইয়ে করেন থার্মোডাইনামিক্স থেকে, আর ইকুইলিব্রিয়ামের শর্ত হলো যে ফ্রি এনার্জি মাস্ট বি মিনিমাম। তাহলে মিনিমাইজেশনের এটা হিসাব করে বসিয়ে দিয়ে মিনিমাইজেশনের কন্ডিশন বসাই দিলেন, বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এর সংখ্যা n × n'। nটা হলো লেটিস সাইডের সংখ্যা, n' হলো ইন্টারস্টেশিয়াল সাইডের সংখ্যা, আর EFটা হলো একটা ফ্র্যাঙ্কেল ত্রুটি তৈরি করতে যে এনার্জি লাগছে সেই এনার্জি kT। ফাইন, তাহলে এইভাবে আমি ত্রুটির সংখ্যা, ফ্র্যাঙ্কেল ত্রুটির সংখ্যা বর্ণনা করতে পারি। যদি আয়নিক ক্রিস্টাল হয় তাহলে আয়নিক ক্রিস্টালে আপনি জানেন একটা পজিটিভ আয়ন থাকে, একটা নেগেটিভ আয়ন থাকে। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হলো পজিটিভ আয়নের, ক্লোরিনটা হলো নেগেটিভ আয়নের। এখন চার্জ নিউট্রালিটি রাখার জন্য ওই ক্লাসে একটা করে ভ্যাকেন্সি খুঁজে পাওয়া যাবে না, কারণ একটা ভ্যাকেন্সি তৈরি করলে হয় ক্লোরিনকে সরাইতে হবে, না হয় সোডিয়ামকে সরাইতে হবে। যদি সোডিয়ামকে সরাই ফেলি তাহলে ক্লোরিন একটা নেগেটিভ, এই ক্রিস্টালের মাঝে একটা নেগেটিভ চার্জ বেড়ে যাবে, তাহলে চার্জ নিউট্রালিটি থাকছে না। কাজে সিস্টেম সবসময় চায় যে চার্জ নিউট্রাল থাকতে, এবং জগতের বস্তুগুলো তাই। কিন্তু যে আমাদের চারিদিকে আমরা তো জানি যে কুলম্বস ল বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন ইজ স্ট্রং বা বেশ স্ট্রং, কিন্তু আমরা যখন জগতে হাঁটাহাঁটি করি সমস্ত জগৎটা অ্যাটম দিয়ে গঠিত, সবগুলো চার্জ পার্টিকেল দিয়েই গঠিত, ধরেন প্রোটন দিয়ে গঠিত, ইলেকট্রন দিয়ে গঠিত, এগুলা দিয়ে গঠিত। কিন্তু যখন বাইরে হাঁটাহাঁটি করি আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড অনুভব করি না, নাই।
কারণ হলো যে ইলেকট্রিক ফিল্ড গুলা চার্জ নিউট্রালিটির কারণে, যে নিউক্লিয়াসের যতগুলো প্লাস চার্জ আছে সৃষ্টির নিয়ম অনুযায়ী তার চারিদিকে ঠিক ততগুলাই ইলেকট্রন আছে, ফলে চার্জ নিউট্রালিটি মেনটেন করলো, যে পুরা অ্যাটমটা চার্জ নিউট্রাল, কিন্তু ভিতরের কম্পোনেন্ট গুলো চার্জিত, কিন্তু অ্যাটমটা হলো চার্জ নিউট্রাল। এই থাকাতে এখন ওই অ্যাটম দ্বারা যত বস্তু গঠিত হয়, যে আমার কাঠের টেবিল আছে সামনে, ওয়াল, যে সমস্ত বস্তু যা গঠিত আছে ওরাও চার্জ নিউট্রাল। কাজে চার্জ নিউট্রালিটিটা হচ্ছে ন্যাচারাল একটা টেন্ডেন্সি, যে সবসময় সিস্টেম চার্জ নিউট্রাল থাকতে চায়। সেই কারণে আয়নিক ক্যালাসে তাহলে একটা করে ভ্যাকেন্সি হবে না। যদি একটা সোডিয়ামের ভ্যাকেন্সি থাকে, অটোমেটিক্যালি আরেকটা ক্লোরিনের ভ্যাকেন্সিও হয়ে যাবে, কারণ যে নাইলে চার্জ নিউট্রালিটি মেনটেন করতে পারবে না। সেই ক্ষেত্রেও আমরা ওই একইভাবে আমরা ওই ভ্যাকেন্সির সংখ্যা আমরা ক্যালকুলেশন করতে পারি, যেটা এখানে হলো ভ্যাকেন্সির সংখ্যা is equal to n plus n minus, n plus হলো পজিটিভ আয়নের, n মাইনাস হলো নেগেটিভ আয়নের, রুট পি ওটা হচ্ছে ফ্র্যাঙ্কেলের মতোই, ফ্র্যাঙ্কেল সূত্রের মতোই, একইভাবে আমরা হিসাব করে নিয়েছি। ওকে, এটা হলো নিখুঁত আয়নিক ক্যালাস, আর এটা হলো আপনার মানে ডিফেক্টিভ মানে আয়নিক ক্রিস্টাল। এখানে দেখেন জোড়ায় জোড়ায় দুইটা, একটা এখানে একটা পজিটিভ নাই, এখানে একটা নেগেটিভ নাই, এখানে একটা নেগেটিভ নাই, এখানে একটা পজিটিভের চার্জের ইয়েও নাই, মানে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয় আর কি। আর বলেন আর কি আলোচনা করতে পারি? বর্ণকেন্দ্র এটা তো এখানে আছে, আমরা একটু আগেও বলছিলাম, এফ সেন্টার যেটা সরলতম রং কেন্দ্র বা বর্ণকেন্দ্র যদি কেউ বলে, বর্ণ বলতে পারে, হলো এফ কেন্দ্র। এটা হলো সিম্পল, এছাড়াও আরো ইয়ে আছে, মানে কালার সেন্টার আছে। এফ আসলে অক্ষরটি জার্মান শব্দ ফারবিট থেকে আসছে, ফারবি অর্থ রং, জার্মান থেকে আসছে। ঋণাত্মক আয়ন ভ্যাকেন্সিতে ইলেকট্রন আবদ্ধ হয়ে, ওই যে আমি বলছিলাম যে এখানে কি হচ্ছে, যে এখানে একটা পজিটিভ কথা ছিল, এখানে একটা নেগেটিভ আয়ন ছিল, এটা নাই। এখন একটা ইলেকট্রন এসে এই জায়গাটাতে আবদ্ধ হইতে পারে, এই জায়গাতে যখন ট্র্যাপড হয়ে গেল এই নেগেটিভ সাইডে, তখন এটার ভিতরে সে মুভ করতে থাকলো, এবং ওখান থেকে সে একটা কালার, মানে একটা সার্টেন কালারের রেডিয়েশন ইমিট করতে থাকলো। এটা হলো কালার সেন্টার, আমরা যেটা বললাম আমরা একটু আগে। ঋণাত্মক আয়ন ভ্যাকেন্সিতে ইলেকট্রন আবদ্ধ হয়ে পরমাণু ইলেকট্রনের ন্যায় বদ্ধ স্টেট গঠন করলে এফ কেন্দ্র সৃষ্টি হয়। বাস্তবে বিশুদ্ধ ক্ষারীয় হ্যালাইট ক্যালাসকে অতিরিক্ত ক্ষারীয় ধাতুর বাষ্পে তাপ দিয়ে অথবা এক্স রশ্মি বিকিরণ প্রয়োগ করে এফ কেন্দ্র তৈরি করা যায়। এখানে একটা খেয়াল করেন, এখান থেকে বোঝাটা সহজ হবে। বিশুদ্ধ ক্ষারীয় হ্যালাইট, ধরেন সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা একটা ক্ষারীয় হ্যালাইট, সোডিয়াম ক্লোরাইড আছে। এটা যদি অতিরিক্ত ক্ষারীয় ধাতু, যার এটা এখানে আমরা আরেকটা পটাশিয়াম অথবা সোডিয়ামই হইতে পারে, সোডিয়ামের বাষ্পের মাঝে, ধাতুর বাষ্পের মাঝে হিট দেই, তাহলে কি হবে, কিছু সোডিয়াম অ্যাটম এই ক্রিস্টালে ঢুকে যাবে। আমার কথা বুঝতে পারলেন? কি করলেন, সোডিয়াম ক্লোরাইডটা আছে, সোডিয়াম ক্লোরাইডটাকে ইয়ার বাষ্পের মাঝে রাখলাম, সোডিয়ামের বাষ্পের মাঝে রাখলাম, তো বাষ্পগুলার এনার্জি বেশি, কারণ এটা গ্যাস হয়ে খুব কাইনেটিক এনার্জি অনেক বেশি। এখন এগুলা ডিফিউজ করে ওই সোডিয়াম ক্লোরাইডের ভিতরে কিছু সোডিয়াম ঢুকে গেল, এক্সট্রা সোডিয়াম ঢুকে গেল। এখন এক্সট্রা সোডিয়াম যে ঢুকে গেল, তাহলে তো চার্জ নিউট্রালিটি নষ্ট হয়ে গেল। কি আমার কথা বুঝতে পারলেন? এই সোডিয়ামটা গিয়ে আপনার ওই যে সোডিয়ামের সাইডে বসলো, যেখানে সোডিয়াম থাকার কথা ছিল। কিন্তু ক্লোরিনের কি হবে এখন? আমি তো ক্লোরিনের বাষ্পের মাঝে রাখিনি, ক্লোরিনের জায়গাটা, কারণ এখানে একটা পজিটিভ চার্জ এখন ঢুকে, এটা ক্রিস্টালটা পজিটিভলি চার্জ হয়ে গেল, তাহলে নিউট্রাল করতে হলে
তাহলে বাইরের থেকে একটা ইলেকট্রনও আসতে হবে। একটা ইলেকট্রন এসে ওই যে নেগেটিভের জায়গাটাতে দখল করে নিল, দখল করে নিয়ে ওই রকম বাউন্ড ইলেকট্রন হলো। এই বাউন্ড ইলেকট্রনটাই নেগেটিভ জায়গাটাতে থেকে ওইটা ওই অ্যাটমের ইলেকট্রনের মতো সে ট্রানজিশন হচ্ছে, তো একবার হায়ার এনার্জিতে যাচ্ছে, লোয়ার এনার্জিতে যাচ্ছে, ইমিশন রেডিয়েশন দিবে। যেমন হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন যখন এক্সাইটেড স্টেটে যায় তখন কি আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসলে নানান রকমের বর্ণ দিয়ে ইয়া থেকে দেয়, স্পেকট্রাম দেয়, বর্ণালী। এই যে আপনারা 5 রকমের বর্ণালী যে পান এগুলো পেয়ে থাকেন, কিন্তু এক একটা বর্ণালী যদি ওটা ভিজিবল না, ভিজিবল রেঞ্জে যদি থাকে তাহলে কালার দেখা যাবে এক এক রকমের, একটা নীল, একটা সবুজ, একটা হলুদ, এরকম দেখা যাবে। তাহলে এখানে ওই ইলেকট্রন গুলা ট্র্যাপড হইয়া ওইরকম পরমাণু ইলেকট্রনের মতোই সে ওইরকম এনার্জি এক্সাইটেড স্টেটে যাবে, আবার গ্রাউন্ড স্টেটে আসবে, এবং ফলে সে একটা বিকিরণ দিবে, এবং বিকিরণটা ভিজিবল রেঞ্জে হলে একটা কালার দেখা যাবে। ইলেকট্রনটা স্যার কোথা থেকে আসবে স্যার? ইলেকট্রনটা ইলেকট্রনটা তো আপনার ওই যে বাষ্পগুলো আসছে ওখান থেকে ইলেকট্রন গুলো চলে আসতে পারবে, অথবা অন্য কোনো সোর্স থেকে ইলেকট্রন গুলো আসতে পারবে, এক্সট্রা ইলেকট্রন গুলো। আমার কথা বুঝতে পারলেন কি? স্যার আমি আবার বলি, একটা অনেকভাবে আসতে পারে। এইখানে সহজভাবে বলি, এখানে ধরেন একটা সোডিয়াম ঢুকলো, সোডিয়াম বাষ্প থেকে সোডিয়াম ঢুকলো, সোডিয়াম বাষ্প থেকে একটা সোডিয়াম অ্যাটম ঢুকলে তার তো নিউট্রাল নিয়ে, একটা সোডিয়াম অ্যাটম কিন্তু চার্জ নিউট্রাল, জি জি, তাই না? তাহলে এখানে যে তার যে 1s যে একটা ইলেকট্রন আছে, মানে 3s যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা তখন এইখানে গিয়ে বসলো যে নেগেটিভ চার্জের জায়গায় বসে, এখন সে এটা নিউট্রাল হয়ে গেল, চার্জ নিউট্রাল, কিন্তু এইখানে এটা ট্র্যাপড হয়ে গেল ইলেকট্রনটা। ওই ট্র্যাপড হয়ে এই জায়গাতে সে এখন ওই যে রেডিয়েশন দিয়ে কালার সৃষ্টি করলো, ওখান থেকে বিকিরণ দিবে, যে এক্সাইটেড স্টেটে যাবে, গিয়ে আবার গ্রাউন্ড স্টেটে আসবে, এবং এখান থেকে বিকিরণ স্টেট থেকে যদি ইলেকট্রন চলে যায় সেইখানে তো ওটার চার্জ নিউট্রালিটি স্যার ভ্যাকেন্সি হবে। বুঝতে পারলাম না। স্টেট থেকে যদি যায় স্যার ইলেকট্রনটা, তাহলে সেখানে একটা ভ্যাকেন্সি অথবা চার্জ নিউট্রালিটি কোনো প্রবলেম হবে না? এটা আয়নিক ক্রিস্টাল তো ধরেন, এখানে আমি ছবিটা আসলে উল্টোপাল্টা হয়ে গেছে নাকি, এই দুইটাই এখানে নেগেটিভ আয়নে পড়ে গেছে, পজিটিভ, এটাও তো নেগেটিভে পড়ছে, ছবিটা ঠিক হয়নি। না, এখানে শুধু সোডিয়াম গুলো দেখানো হয়েছে বোধহয় নাকি, না এই ছবিটা হয়তো ঠিক হয়নি। মানে স্যার বলতে যাচ্ছে যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে সোডিয়ামে তো চার্জ নিরপেক্ষতা থাকলো না, সোডিয়াম তো ধর পজিটিভ আয়ন হয়ে গেল, পজিটিভ আয়ন হয়ে যাবে, কারণ পজিটিভ আয়নের জায়গাটাও খালি ছিল, ওখানে ঢুকে সে পজিটিভ আয়ন হয়ে গেল। তাই ইলেকট্রনটা এখানে একটা ক্লোরিন আসার কথা ছিল, ক্লোরিন তো নাই, আপনি তো ক্লোরিনের বাষ্পের মাঝে আমরা রাখি নাই, তাকে রাখছি সোডিয়ামের বাষ্পের মাঝে, আর যে ক্লোরিন চেইনে থাকার কথাটা ছিল সেই জায়গাটায় ওই এটারই ইলেকট্রনটা এসে এখানে ট্র্যাপড হয়ে গেল, ক্লোরিনের মতো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় স্যার, এক জায়গায় একটা ইলেকট্রন যদি গিয়ে অন্য জায়গায় একটা কোভালেন্ট বন্ড তৈরি করে, তাহলে ইলেকট্রনটা যে জায়গা থেকে সরে যায় সেইখানে আবার একটা ভ্যাকেন্সি তৈরি হয়, সেই রকম কিনা স্যার? এখান থেকে যদি যায় এখানে তো ভ্যাকেন্সি অথবা সেকেন্ডারি সেমিকন্ডাক্টরের এটা একটু ভিন্ন। আমি সেমিকন্ডাক্টরে তো আছে বোধহয়, দেখি আমরা সেমিকন্ডাক্টর আলোচনা করব, ওইটার কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন। এটা কিন্তু একটা আয়নিক ক্লাস নিয়ে করছি, সেমিকন্ডাক্টর কিন্তু আয়নিক ক্লাসে করেন না, সেটা আমি অন্য জায়গায় যাবো। এটা কিন্তু আমার একটা আয়নিক ক্লাস, আয়নিক ক্লাসের স্বভাবই হলো একটা পজিটিভ চার্জের পাশে একটা নেগেটিভ চার্জ, তারপর একটা পজিটিভ চার্জ, এরকম ভাবে অ্যারেঞ্জ করা থাকে। কিন্তু ভ্যাকেন্সি সৃষ্টি হওয়ার কারণে এখানে একটা সোডিয়াম ছিল না, ধরুন এখানে একটা ক্লোরিনও ছিল না, যেহেতু জোড়ায় জোড়ায় তারা সরে যায়, কাজে সোডিয়ামের জায়গাটা নাকি সোডিয়াম ব্যাপার থেকে সোডিয়াম অ্যাটম ঢুকাইলে এটার একটা মানে 3s এর যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা তখন এখানে না থেকে সে আয়ন হয়ে গেল পজিটিভ, সে ওই যে ক্লোরিনের জায়গাটাতে গিয়ে সে ট্র্যাপড হয়ে গেল, ট্র্যাপড হয়ে ওখানে ওই ইয়ার মতোই আচরণ করবে, কিন্তু সে ট্র্যাপড হয়ে থাকাতে ওখানে ওই এক্সাইটেড স্টেটে গিয়ে আবার বিকিরণ দিবে, ওরকম করতে থাকবে, ফলে এখান থেকে একটা কালার সেন্টার সৃষ্টি হলো, এখান থেকে রং দেখা যাবে আর কি, ভিজিবল রেঞ্জে হলে রং। এটা আপনারা দেখছেন কি না, লাল, নীল, সবুজ বিভিন্ন রঙের ক্রিস্টাল পাওয়া যায়, দেখা যায়। এবং আমরা যে ইয়েগুলা দেখেন কম্পিউটারে থাকে আজকাল, ডায়োড গুলা,
এলইডি যে ইয়েগুলো থাকে, কালার দেখছেন না, লাল রং, সবুজ রং, বিভিন্ন রঙের এলইডি পাওয়া যায়। জি স্যার। এগুলো কিন্তু সেই এই একই মেকানিজমে তৈরি সৃষ্টি। ওখান থেকে লাল নীল আসে থেকে, কারণ ওখানে যে ভিতরে ইলেকট্রন গুলো আছে ওরাই ওই এনার্জি রেডিয়েট করে ওই ফ্রিকোয়েন্সিতে, মানে ডিফারেন্ট ম্যাটেরিয়াল গুলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির এরকম অ্যারেঞ্জ করা থাকে, ওই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি করে বলে কোনটা লাল দেখা যায়, কোনটা নীল, কোনটা সবুজ, কোনটা হলুদ, এরকম দেখা যায়। কাজে ওইটাও একই মেকানিজমে। ওকে, তাহলে এটা হলো কালার সেন্টার, যে এখান থেকে কালার দেখা যায় ক্রিস্টাল গুলাকে, তখন কালার ডিফারেন্ট কালারের, পিঙ্ক কালারের দেখবেন ক্রিস্টাল আছে, লাল আছে, সবুজ আছে, হলুদ আছে, এগুলা বিভিন্ন রকমের আছে। তখন এই ক্রিস্টালটাকে কালার ক্রিস্টাল দেখা যাচ্ছে আর কি। এগুলো এনার্জি লেভেল গুলো, স্পেকট্রাম গুলো কেমন মাপে সেটা এখানে এম কেন্দ্র, এগুলো একটু দেখেন আপনারা। পাশাপাশি দুইটা এফ কেন্দ্র থাকলে একটা এম কেন্দ্রের সৃষ্টি হয়, ওখান থেকে কালার হয়। এগুলা অনেক রকমের মেকানিজম আছে ইফেক্টে। এক্সাইটন অর্থ এটা একটু ভিন্ন। সাধারণ বিন্দু ত্রুটি যেমন ভ্যাকেন্সি, ইন্টারস্টেশিয়াল বা প্রতিস্থাপনীয় ভেজাল বা তার সাবস্টিটিউশনাল ইত্যাদির সাথে আমরা বুঝেছি এগুলা কি, কিন্তু এক্সাইটন তাহলে কিভাবে হয়? এখানে হলো নিখুঁত ক্লাসের আয়ন ইলেকট্রনিকে উত্তেজিত স্টেটে থাকার জন্য অন্যান্য আয়ন থেকে আলাদা হয়ে পড়ে। যেটা ইলেকট্রনিক এক্সাইটেড স্টেটে থাকে সেই জন্য ওটা অন্য থেকে আলাদা হয়ে যায়, অন্যরকম দেখায় আর কি তার প্রপার্টি। এই ধরনের ত্রুটিকে আমরা ফ্র্যাঙ্কেল এক্সাইটন বলে। যেহেতু যে কোনো আয়ন উত্তেজিত স্টেটে যেতে পারে এবং আয়ন সমূহের বাইরের খোলকের ইলেকট্রনের মধ্যে শক্তিশালী যোগলীয় অবস্থা থাকে, কাজেই উত্তেজনা শক্তি এক আয়ন থেকে অন্য আয়নে স্থানান্তরিত হতে পারে। ফ্র্যাঙ্কেল এক্সাইটন এভাবে ক্যালাসে সহজে চলাচল করতে পারে এবং চলন, ভ্যাকেন্সি, ইন্টারস্টিশিয়াল ইত্যাদি ত্রুটি যে দ্রুত সংঘটিত হয়। উদাহরণ এখানে দেওয়া আছে। তবে এটা হইতে হলে ক্যালাসের সর্বনিম্ন ট্রানজিশন হয় 10.17 ইলেকট্রন ভোল্টে। ক্রিপ্টনের ক্ষেত্রে, ক্রিপ্টন পরমাণুর ক্ষেত্রে তো মট 1 ইয়ার এক্সাইটন এগুলো একই। এটাও আমরা হিসাব করতে পারি, এটা জাস্ট হাইড্রোজেন অ্যাটমের মতো মডেল ধরে আমরা হিসাব করি। পোলার আয়ন এগুলো ডিফেক্ট থেকে হয়। তারপর লাইন ডিফেক্ট, এটা একটু আলোচনা করে। এই দুইটাই আপনাদের পরীক্ষা মানে ছাত্রদেরকে পড়ায় বেশি, সেই দুইটাই, যে লাইন ডিফেক্ট আমরা পড়াই। লাইন ডিফেক্ট হচ্ছে মানে ডিসলোকেশন বলে থাকি। প্রথম হলো আমরা দেখি অ্যাজ ডিসলোকেশন। কারণ এটা আমার একটা ক্রিস্টাল আছে এবং অ্যাটম গুলো এরকম ভাবে পারফেক্টলি এরকম পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট আছে। দেখেন এটা এইদিকে হচ্ছে লেংথ হলো মানে ডিস্টেন্স হলো এ, এদিকে হলো ডি, এরকম আছে। এখন এইটা আমরা অ্যাজ ডিসলোকেশন বানাবো। এইখানে চলে আসি। তাহলে এটা আসলে এইভাবে কেটে বানানো হয় না, ন্যাচারালি এই ডিসলোকেশনটা পাওয়া যায়, বুঝতে পারলেন? আমরা কাটছি না যদি, কিন্তু আমরা যখন বুঝানোর জন্য আপনারা মনে করেন যে এটা আমরা বুঝার জন্য এটা কাটা হচ্ছে। তো এটা একটা পুরাটা একটা ক্রিস্টাল। এই ক্রিস্টালের এখানে অর্ধেকটা ধরেন এই অর্ধেক পর্যন্ত কাটলাম নিচে দিয়ে, এটা কিন্তু বুঝানোর জন্য। আপনারা মনে করেন না যে এই কেটটা বানায়, তা না, কিন্তু ন্যাচারালি এই ডিসলোকেশন গুলো এক্সিস্ট করছে। কাটলাম, কেটে এই কেটে যে পুরোটা কাটলাম না, কিন্তু অর্ধেক পর্যন্ত নিচের তলটা একটু কাটলাম। এটা এই কাটে এখন এটা এই দিক থেকে চাপ দিলাম ভিতরের দিকে। চাপ দিলে কি হবে? সবগুলা লেটিস পয়েন্ট শিফট করে ভিতরের দিকে শিফট হবে। একটা লেয়ার তখন ভিতরে চলে গেল। তো এইখানে দেখেন ওটা ক্রস সেকশনটা, তাহলে এই যে বাইরের এই লেয়ারটা এটা ভিতরে চলে গেল, গিয়ে অ্যারেঞ্জমেন্টটা এরকম হলো। তারপরে এখানে একটা এক্সট্রা লেয়ার সৃষ্টি হলো, এক্সট্রা লাইন সৃষ্টি হলো অ্যাটমের। এই যে এই লাইনটাই যখন চাপ দিল এটা তখন ভিতরে গেলে, যে বাইরের লাইনটা গেল কোথায়? এখানে তো ছিল আগে এটার সাথে, প্রেসার দেওয়াতে
এটা ভিতরে মুভ করতে থাকলো। এরা কিন্তু আস্তে আস্তে মুভ করে এই লাইনগুলা, মুভ করে এখানে দেখেন একটা হাফ এক্সট্রা লাইন তৈরি হলো। এটা কিন্তু আসছে এখান থেকেই, এই যে এই লাইনটাই মুভ করে চলে গেছে। তাহলে এটা একটা ডিফেক্ট, এটাকে আমরা বলি লাইন ডিফেক্ট, এবং এটাকে অ্যাজ ডিসলোকেশন বলি। এটাকে এই ধরনের ডিসলোকেশন হলে অ্যাজ ডিসলোকেশন। এটা কিন্তু এখানে বসে থাকবে না, কিছুক্ষণ পরে এটা আস্তে আস্তে মুভ করতে থাকবে, এগুলো আবার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে চলে আসবে, শেষে গিয়ে একটা এক্সটেনশন হয়ে যাবে। এখানে দেখাইছি কিনা আমি জানি না, মানে ও আছে। এই যে দেখেন প্রথমে এটা ছিল পারফেক্ট ক্রিস্টাল, ধাক্কা দিলাম, আস্তে আস্তে যে এক্সট্রা একটা লাইন সৃষ্টি হলো, লাইনটা আস্তে এখানে ছিল, এখান থেকে আস্তে আস্তে মুভ করে এখানে আসছে, পরে আস্তে আস্তে এদিকে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তখন এইটা এরকম হবে ক্রিস্টালটা। তাহলে এই যে মার্কেটে যদি আপনি হ্যাঁ পা কেটে হিট দিয়ে চাপ দিলে হবে না? হ্যাঁ কাটতে তো আমি তো বলছিলাম যে বাস্তবে তো এমনি ন্যাচারালি এমনি সৃষ্টি হয়, কিন্তু আমি জাস্ট বুঝানোর জন্য বলছি যে এই দুই কাইটটা যদি চাপ দেই তাহলে এরকম ঘটনাটা ঘটবে, এবং এটাকে আমরা ওই অ্যাজ ডিসলোকেশন বলে থাকি আর কি। এটাকে কাটতে হয় না, কিন্তু কাটি না, কিন্তু এটা আমি জাস্ট বুঝানোর জন্য বলছি। হ্যালো, হ্যাঁ আছে ছিলেন আমাকে একজন কি বলতেছিলেন জানি, কি একটা জিজ্ঞেস করছিলেন জানি। তাহলে এই ধরনের ডিফেক্টকে আমরা বলি এজ ডিসলোকেশন বলি। আর এটাকে স্ক্রু ডিসলোকেশন দেখান, এখানেও এটা কাটা না, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু কাটার চিন্তা করছি। অনেক বইও এরকম ভাবে মানুষকে মানে ফিজিক্যালি বোঝানোর জন্য, এই ধারণাটা দেওয়ার জন্য যে এই জিনিসটা দেখতে কিরকম সেটা বোঝানোর জন্য এটা করা হয়। এখানেও একই আগের মতোই, কিন্তু এই যে এই অর্ধেকটা এই যে কাটলাম, আগের বার কিন্তু ধাক্কা দিয়েছিলাম এই পাশ থেকে ভিতরের দিকে, এইবার আমরা সাইড থেকে ধাক্কা দিচ্ছি। সাইড থেকে ধাক্কা দিলে কি হবে, এই পাশ দিয়ে গড়ায় যাবে, আর এদিকটা দেখেন আবার খালি জায়গা, নিচে খালি হচ্ছে, এদিক দিয়েও খালি হচ্ছে। তাহলে এখন এইটা এই যে সামনের দিকে আগাচ্ছে কতটুকু পরিমাণ, 1 বার্জার ভেক্টর পরিমাণ সামনের দিকে আগাচ্ছে এক এক ইয়াতে। তাহলে এটা যদি সামনের দিকে আগাইলে তাহলে এইটা কতটুকু, একটা চক্কর দিলে এখানে দেখেন লেখা আছে, ও উপরে নিচে নিয়ে আসি, এখানে দেখেন পি কিউ ওয়াই আর এস টি বর্তনী, পি কিউ আর এস টি এই পর্যন্ত যদি আপনি এক চক্কর ঘুরলে 1 বার্জার ভেক্টর পরিমাণ তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো এরকম আবার আরেক চক্কর ঘুরলে ঘুরলে আপনি দেখবেন যে আরেকটা বার্জার ভেক্টর পরিমাণ পর্যন্ত সরণ হচ্ছে। তাহলে এই ধরনের যে ডিফেক্ট গুলো আছে, যেগুলো এরকম একটা এক্সিসের অ্যাবাউটে এরকম ঘূর্ণন এক্সিসের মতো, যে এরকম ঘুরে ঘুরে তার মানে লাইনগুলা সরে যায়, মুভ করে, তাহলে এই ধরনের যদি ডিফেক্ট থাকে তাহলে এটাকে বলে স্ক্রু ডিসলোকেশন। স্ক্রু বলে এই কারণে, স্ক্রু কি হলে এক চক্কর ঘুরলে একটা স্ক্রু একটু সামনের দিকে আগায়, এক পাক ঘুরলে কতটুকু গেল, দ্বিতীয় পাক ঘুরলে আবার সামনের দিকে আগায়। এই জন্য এটাকে এক চক্কর ঘুরলে 1 বার্জার ভেক্টর, 2 চক্কর ঘুরলে 2 বার্জার ভেক্টর পরিমাণ সে সামনের দিকে এইদিকে আগাবে যাবে। তাহলে এই ধরনের যদি ডিফেক্ট হয় তাহলে এই ডিফেক্টকে আমরা বলি স্ক্রু ডিসলোকেশন, স্ক্রু এর মতো অনেকটা। এই জন্য ওকে, টাইম শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাচ্ছে না, আমরা শেষ করে দেব। তাহলে এটা স্ক্রু ডিসলোকেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিফেক্টে যে আমরা লাইন ডিফেক্টের মধ্যে 2 রকমের আছে, স্ক্রু ডিসলোকেশন এটা। তো স্ক্রু ডিসলোকেশন যে সমস্ত ক্রিস্টালে থাকে তাদের কিন্তু গ্রোথ রেট খুব হাই, মানে ক্রিস্টালকে গ্রো করানো সহজ, কারণ এই যে সামনের দিকে বাড়লে ওই ফাঁকা গুলা সৃষ্টি হয়, ওখানে এসে অ্যাটম গুলা বসতে পারে, বসে বসে আবার খুব তাড়াতাড়ি তার গ্রো হয়ে যায়, ক্রিস্টালটা গ্রো করে। এটা একটু বেনিফিট আছে, এটারও একটা বেনিফিট আছে ওই স্ক্রু ডিসলোকেশনের। এটা যদিও ডিফেক্ট, কিন্তু এটারও একটা বেনিফিট আছে। তাহলে আপনাদের কিছু বার্জার ভেক্টরটা কি স্যার সবসময় থাকবে এই স্ক্রু ডিসলোকেশনে? বার্জার ভেক্টরটা আমি আলোচনা করি না, আমি ভাবলাম সবাই হয়তো জানেন এখানে বার্জার ভেক্টরটা জিনিসটা কি আসলে। এটা একটু জানা দরকার।
ধরেন হোয়াট ইজ বার্জার ভেক্টর? বার্জার ভেক্টর হলো, ধরেন এখন এটা আমার একটা লেটিস আছে, ঠিক আছে, 2 ডাইমেনশনাল চিন্তা করেন, 3 ডাইমেনশনাল চিন্তা করেন। আমি যদি এখান থেকে ধরো রওনা দিলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে গেলাম, এখানে আসলাম, তাহলে আমি একটা রাস্তা, একটা দূরত্ব তো অতিক্রম করলাম, জি, তাই না? দূরত্ব ধরেন এস দূরত্ব অতিক্রম করলাম। এখন এই ক্রিস্টালটাই যখন ডিফেক্টিভ হয়ে গেল, এখন আর এই পারফেক্ট ক্রিস্টাল শেপে নাই, যখন ডিফেক্টিভ হলো তখন দেখা গেল যে এই অ্যাটমগুলো ডিসপ্লেস হয়ে গেল। ডিসপ্লেস হয়ে যাওয়াতে আমি যখন এখন এখান থেকে রওনা দিলাম, আগের জায়গা থেকে রওনা এই যে এইখান থেকে এইখানে যে এক্সট্রা এখন দূরত্বটুকু আমার যে যাইতে হবে, যে দূরত্বটুকু সৃষ্টি হলো, এটা হলো 1 বার্জার ভেক্টর। এই যে এই ডিসটেন্সটা হলো আপনার বার্জার ভেক্টর। কাজে ডিফেক্ট আসলে ওই বার্জার ভেক্টর গুলা এরকম প্যারালাল থাকলে স্কয়ার শেপ করলে তো আবার বার্জার ভেক্টর মাইনাসও হইতে পারে না। মাইনাস মানে কি? বিপরীত এদিকে আপনি ডিফেক্টটা এদিকে গেলে, জি, এটা যদি ওই শেপে নেই স্যার, এখন যে শেপে আছে এই শেপ করলে তো আবার এই সাইডে যাব না, এই শেপে নেবেন। জি, না, এই শেপে তো ডিফেক্ট না, এটা তো পারফেক্ট লেটিস। না, ওই পারফেক্ট লেটিস তো বার্জার ভেক্টর শূন্য, জি, বার্জার ভেক্টর লাগবে না। ঠিক আছে, যখন ডিফেক্ট আসবে তখনই। এখন আপনি বলতেছেন যে এই পাশে ডিফেক্ট না, এই পাশে হলে কি হতো? একই ঘটনা হতো, অর্থাৎ বারবার ভেক্টরের দিকটা চেঞ্জ হতো। এখন বার্জার ভেক্টরের দিকটা হলো এটা, আগে হয়তো বার্জার ভেক্টরের দিকটা হতো এটা। আপনি যদি এই পাশে করতেন তাহলে দিকটা হলো এটা, দিকটা শুধু চেঞ্জ হতো। কি আমার এখন ঠিক আছে নাকি? না না বুঝে থাকলে আবারও বলতে পারেন। লোকেশন স্যার এটা বোঝা আসলে কঠিন, অনেকবার আমরাও পড়েছি, আমি বুঝতে পারিনি ঠিক মতো এটা স্ক্রু ডিসলোকেশন যেটা। না না, ক্রুজ এইটা তো আপনি আচ্ছা স্ক্রুটা না বুঝার কারণ নাই। আচ্ছা বলেন দেখি, এটা তো আমরা বলছি যে আমরা কাটলাম, ধাক্কা দিলাম, বুঝাচ্ছি, কিন্তু বাস্তবে এটা না। বাস্তবে অটোমেটিক্যালি ওইরকম ডিসলোকেশন গুলা হয় এক্সটার্নাল প্রেসার বা এনভায়রনমেন্টের কারণে। এবং এটা এইভাবে যদি ডিসলোকেশনটা যদি এইভাবে সৃষ্টি হয়, এটা হলো আমার বলার আসল উদ্দেশ্য। যদি এইভাবে সৃষ্টি হয় যে এক বার্জার পরিমাণ সরতেছে, আবারও সে মুভ করছে, ওই যে ইয়াটা ডিসলোকেশন লাইনটা আবারও মুভ করছে, এবং এটা এই ঘূর্ণন মানে একটা এক্সিসের চারদিকে যেমন ঘুরছে এরকম ভাবে মুভ করছে আর কি, তাহলে এটাকে আমরা বলি স্ক্রু ডিসলোকেশন। আমার কথা বুঝতে পারলেন না বোধহয় নাকি? আচ্ছা আমি ধরেন আমি আপনাকে বলি, এটা আমি মুভ করলাম না, কাটার আগে কি ছিল? কাটার আগে তো একটা প্লেন ছিল না, এগুলা এই স্কয়ারের উপরে আরেকটা স্কয়ার ছিল, জি জি, এটার উপরে আরেকটা স্কয়ার ছিল, এটার উপরে আরেকটা স্কয়ার ছিল, এই তো জি, কাটা ওই সাইডে যাওয়ার আগে। তখন আপনি যদি এই পি এর থেকে রওনা দিতেন, পি এর থেকে গেলেন কিউ, কিউ থেকে গেলেন আর এর থেকে গেলেন এস এর থেকে যদি এনে আসতেন, তখন একটা রাস্তা অতিক্রম করতেন তো। জি, তখন তো বার্জার ভেক্টর শূন্য, তখন কিন্তু ওই যে ওইটা ওখানকার মতো আইডিয়াল মানে ওই সিচুয়েশনের মতো হইতো। কিন্তু এখন মুভ করাতে এখন আপনি সেই রাস্তাটাই ঘুরছেন। কিরকম? পি থেকে কিউ, কিউ থেকে আর থেকে এস এর থেকে আবার টি। এই টিটা আগে এখানে ছিল, পি এর উপরে ছিল, এখন চলে গেছে কোথায়? এখানে। জি জি, চলে গেছে না? তাহলে এক্সট্রা রাস্তা কতটুকু? এক্সট্রা কতটুকু হলো? এতটুকু না? তাহলে এক বার্জার ভেক্টর হলো। তাহলে আপনার ঘোরার এক চক্কর ঘোরার জন্য 1 বার্জার ভেক্টর। সে যদি আরো মুভ করে, আপনি হয়তো আরেকটা চক্কর ঘুরলে আরেক বার্জার ভেক্টর পর্যন্ত গেলেন। তাহলে এই যে বার্জার ভেক্টর পর্যন্ত সরণ হচ্ছে এই দিকে, সেই রাস্তাটা কি? আপনার রাস্তার থেকে এই পরিমাণ রাস্তাটা বাড়ছে যখন আপনি এক চক্কর ঘুরছেন।
জি তাহলে স্ক্রু এর মতো আপনি যখন এক চক্কর ঘুরছেন, একটু চালে ভালো হয় স্যার। হ্যাঁ ছেড়ে দেবো, যখন ইয়ার মতো এক চক্কর ঘুরছেন তখন এক বার্জার পরিমাণ সামনের দিকে যাচ্ছে, কাজে এটা স্ক্রু এর মতো বিহেভিয়ার, এর জন্য আমরা এটাকে বলি স্ক্রু ডিসলোকেশন। কালকেও 9টায় আছে, কালকে আমরা, ভালো থাকেন সবাই, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো।